সময় কারোর জন্যই থেমে থাকে না। আজ যে হাসি কাল তা কেবলই স্মৃতি, আজ যে কষ্ট কাল তা অভিজ্ঞতা। সময় সবকিছুকে বদলে দেয়, আমাদের স্বপ্ন, আমাদের পথ চলা, আমাদের মানুষগুলোকে। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কিছুদিন। আজকে মেহেরের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। সকাল থেকেই খাওয়া দাওয়া বন্ধ মেহেরের। চিন্তায় সারা ঘর জুড়ে পায়চারি করছে। আজকে শুক্রবার বিধায় বাড়ির পুরুষরা সব বাড়িতেই। পুরুষ বলতে হাবিব খন্দকার আর শারাফ। ইয়াসমিন খন্দকার এসে মেহেরকে দুবার ডেকে গিয়েছে খেতে যেতে, কিন্তু ও খেতে চায়নি। নিজের ওপরে শতভাগ কনফিডেন্স আছে মেহেরের, তবুও চিন্তা হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে তো। বেলা 11টার দিকে রেজাল্ট দেওয়া হয়। সময় এখন সকাল 10টা। সময় যত ঘনিয়ে আসছে তত বেশি চিন্তা হচ্ছে মেহেরের। ইয়াসমিন খন্দকার এসে রুম থেকে বের করে ড্রয়িং রুমে নিয়ে যায় মেহেরকে। ড্রয়িং রুমের সোফায় বসে বাবা ছেলে কথা বলছে। মেহেরকে দেখেই হাবিব খন্দকার বললেন, মেহের মামুনি, তুমি নাকি চিন্তা করছো? আরে এত চিন্তা করছিস কেন? বেশি চিন্তা করিস না, ইনশাআল্লাহ তুই তোর কাঙ্ক্ষিত ফলাফল পাবি। এদিকে আয়, আমার পাশে এসে বস। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে হাবিব খন্দকারের পাশে বসে পড়ে। ইয়াসমিন খন্দকারকে জিজ্ঞেস করে, ইয়াসমিন খন্দকার, মেহের কিছু খেয়েছে? না, খায়নি। আমি ওকে বহুবার জোর করেছি, ও খেতে রাজি হয়নি। খাচ্ছিস না কেন মেহের? খেয়ে নে, না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বি। ইয়াসমিন, মেহেরকে খাবার দাও। স্ত্রীকে উদ্দেশ্য করে কথাটি বললেন হাবিব খন্দকার। পরীক্ষায় যা করেছে রেজাল্ট তো তাই আসবে, এখন এত ঢং করার কি মানে? নিজের মতো করে মেহেরকে মিনমিন করে কথাটা বলল শারাফ। শারাফের কথা শুনে হাবিব খন্দকার বলেন, এইভাবে কথা বলছো কেন? মেহেরের চিন্তা হওয়াটা স্বাভাবিক। তোমার যখন এইচএসসি রেজাল্ট দিয়েছিল তখন তুমি কি করেছিলে মনে আছে? টেনশনে হাগা চেপে বসেছিলে। রেজাল্ট না দেওয়া পর্যন্ত কোথাও যাবে না। যখন রেজাল্ট জানিয়েছিলাম তোমাকে, তখন কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমের দিকে ছুটে গিয়েছিলে। তোমার এরকম দৌড় দেখে তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, এই ভেবে যে রেজাল্ট শুনে এইভাবে ওয়াশরুমের দিকে ছুটলো কেন। পরে এসে ঘটনা বুঝতে পারি। তুমি এত বড় ছেলে হয়েও কেমন বাচ্চামো করে বসে আছো। বড় বাবার কথা শুনে আকাশ সম চিন্তার মাঝেও হেসে দিল মেহের। যে সে হাসি না, একেবারে ড্রয়িং রুম কাঁপিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে মেহের। সাথে সাথে যোগ দেয় হাবিব খন্দকারও। আর এদিকে শারাফের অবস্থাও হয়েছে, আমি লজ্জায় মরে যাই, আমি দুঃখে মইরা যাই। শারাফ ভাবে, মাটি ফেটে দুভাগ হয়ে যাক, ও গর্তে ঢুকে যাবে, অন্তত এই পরিস্থিতি তো ওকে ফেস করতে হবে না। ইস, মান সম্মান আর রইল না কিছু। আব্বু কি করে এমন একটা কথা মেহেরকে বলে দিল? এখন মেহের তাকে কি ভাববে? সি, ভাবতেই লজ্জা লাগছে। হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছে মেহেরের। কোনোভাবেই হাসিকে কন্ট্রোল করতে পারছে না। মানে লাইক সিরিয়াসলি, রেজাল্টের চিন্তায় সারা ভাই হাগু চেপে বসেছিল। ভাবতেই হা হা করে হেসে ওঠে। মেহেরের জন্য খাবার নিয়ে এসে দেখে হাবিব খন্দকার আর মেহের সমান তালে হেসে চলেছে। জিজ্ঞাসাসূচক ভঙ্গিতে প্রশ্ন করেন, কি হয়েছে তোমাদের? এইভাবে হাসছো কেন? হার বলো না, বলেই সব খুলে বলে ওনাকে। ওনাদের কথা শুনে ওনাদের সাথে একজোট হয়ে ইয়াসমিন খন্দকারও হেসে ওঠেন। সারা বেচারা, মুখটা দেখার মতো হয়েছে। এতটুকু হয়ে গিয়েছে মুখটা। লজ্জায় কেমন মহিলাদের মতো মাথা নিচু করে নিয়েছে। ইয়াসমিন খন্দকার হাতে থাকা খাবারের প্লেট মেহেরের কাছে দিয়ে বলে, অনেক হাসি তামাশা হয়েছে, এবার খেয়ে নে, 11টা বেজে গেছে, জলদি খেয়ে নে। বড় মায়ের কথা শুনে টনক নড়ে গেল মেহেরের। হাসার চক্করে রেজাল্টের কথাই ভুলতে বসেছিল। ঝটপট করে খাওয়া শেষ করে মেহের। একটু খেয়ে আর খায় না। বড় মায়ের উদ্দেশ্যে বলে, আর খেতে পারবো না বড় মা,
তুমি প্লিজ জোর করো না, এর বেশি খাওয়ার আমার গলা দিয়ে নামবে না। ড্রয়িং রুমের দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে চোখ পড়তেই দেখে ঘড়ির কাঁটা 11টার ঘরে চলে গিয়েছে। টেনশনে এখন হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে মেহেরের। ইয়াসমিন খন্দকার সারাফকে বলেন, ওয়েবসাইট থেকে মেহেরের রেজাল্টটা দেখে দে তো সারাফ। রোল আর রেজিস্ট্রেশন নাম্বার তোমা বলতে বলো তোমাদের মেয়েকে। সারাফের কথার প্রেক্ষিতে মেহের ধিমি স্বরে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার বলে। মোবাইলটা বের করে রেজাল্টটা চেক করতে থাকে সারাফ। এদিকে মেহের চিন্তায় হাতের নখ কামড়াচ্ছে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে চুপ করে বসে আছে সারাফ। সারাফকে এমন চুপ দেখে ভয় পেয়ে যায় মেহের। যত ধরনের খারাপ চিন্তা আছে সব তার ছোট মাথায় ঘুরপাক খাচ্ছে। চিন্তিত স্বরে সারাফকে বলে, সারাফ ভাই, কি হয়েছে? আপনি এমন চুপ করে আছেন কেন? রেজাল্ট কি এসেছে আমাকে বলুন। তুই ফেল করেছিস মেহের, গম্ভীর মুখে বলে সারাফ। সারাফের কথা শুনে মাথা ঘুরে ওঠে মেহেরের। সে এত ভালো পরীক্ষা দিয়েছে, তাহলে রেজাল্টে ফেল আসে কি করে? কাঁদো কাঁদো মুখ করে বলে, আল্লাহ, কি হলো আমার সাথে? তুমি আমার সাথে এমন করলা কেন? সারাফের দিকে তাকিয়ে বলে, সারাফ ভাই, কোনটায় ফেল করেছি? আমার তো সব পরীক্ষায় ভালো হয়েছিল। ফেল করার তো কথা না, তাহলে ফেল করলাম কিভাবে? তোর সব পরীক্ষায় ভালো হয়েছিল? হ্যাঁ, আল্লাহর রহমতে প্রায় সব পরীক্ষায় তো ভালো হয়েছিল। তাহলে ফেল করিস কিভাবে? সেটা তো আমারও কথা। আমি কিভাবে ফেল করলাম? গাধা, তুই জিপিএ 5 পেয়েছিস, হাসি মুখে বলে সারাফ। হাবিব খন্দকার এইবার উঠে ধমকে উঠলেন ছেলেকে। ছেলের উদ্দেশ্যে বলে, এসব কোন ধরনের ফাজলামি সারাফ? তুমি এতক্ষণ শুধু শুধু কেন মেয়েটাকে ভয় দেখাচ্ছিলে? তোমার কথা শুনে তো আমি জাস্ট হতবাক হয়ে গিয়েছিলাম। আমাদের মেহের কি করে ফেল করে? এমন একটা সিরিয়াস মোমেন্টে তোমার মোটেও এই মজাটা করা ঠিক বা উচিত হয়নি। সারাফের কথা শুনে দেহে প্রাণ আসে মেহেরের। আরেকটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত। এরকম মজা কেউ করে? সারাফ ভাই সর্বদা ওর সাথে এইরকম করে। ইয়াসমিন খন্দকার হাসি মুখে বলেন, মর্জিনা আপা, ও মর্জিনা আপা, ফ্রিজে মিষ্টি আছে দেখো, জলদি মিষ্টি নিয়ে আসো। রান্নাঘর থেকে মিষ্টি নিয়ে ছুটতে ছুটতে ড্রয়িং রুমে আসে মর্জিনা খালা। মেহেরকে দেখেই বলে, কংগ্রাচুলেশন মেহের আম্মা। মর্জিনা খালার এইরূপ ভুলভাল ইংরেজি শুনে হেসে ওঠে মেহের। হাসি মুখে উত্তর জানায়, ধন্যবাদ খালা, আমার জন্য দোয়া করিও। হুম আম্মা, দোয়া রইল তোমার জন্য। আল্লাহ তোমাকে আরো বড় করুন। হাবিব খন্দকার, ইয়াসমিন খন্দকার সবাই মেহেরকে অভিনন্দন জানায়। মেহেরের কলেজ ফ্রেন্ড, ফুপি সকলেই ফোন করে অভিনন্দন জানিয়েছে। শুধু সারাফই অভিনন্দন জানায়নি। হাবিব খন্দকার সারাফকে বলে, মেহের মামুনি এত ভালো রেজাল্ট করেছে, ওর তো কোনো গিফট পাওয়া প্রাপ্য। আজকে বরং তোমরা বাইরে লাঞ্চ করতে যাও। আব্বু, বাইরে যাওয়ার কি দরকার? বাসায় ভালো মতো রান্না করলেই তো হয়। আমি যেটা বলেছি সেটাই করো। মেহেরকে নিয়ে বাইরে থেকে ঘুরে এসো, মেহেরের ভালো লাগবে। আব্বুর কথায় ওপর থেকে কোনো কথা না বলতে পারে সারাফ। শহরের বাইরে নিরিবিলি একটা জায়গায় মেহেরকে নিয়ে লাঞ্চে এসেছে সারাফ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজকে মানুষের চাপ একটু বেশি। সারাফ আর মেহের এসেছে একটা রেস্টুরেন্টে। প্রায় সব টেবিলই মানুষ দিয়ে ভর্তি। এক পাশের একটা খালি জায়গা পেয়ে মেহেরকে নিয়ে বসে পড়ে সারাফ। মেহেরদের বসার মাঝেই তাদের টেবিলে খালি দুটো চেয়ার ব্লক করে বসে একটা ছেলে আর একটা মেয়ে, হয়তো জামাই বউ, নয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে। ছেলেটাকে দেখে একটু ইতস্ত করে মেহের। ছেলেটা ঠিক মেহেরের পাশের চেয়ারটাতে বসেছে। মেহেরের ইতস্ত বোধ দেখে সারাফ বলে, মেহের, তুই আমার জায়গায় এসে বস। আর মেহের জায়গা ছেড়ে উঠে আসে সারাফের জায়গায় বসে পড়ে।
কিছুক্ষণের মধ্যেই তাদের অর্ডারকৃত খাবার এসে উপস্থিত হয়। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ অর্ডার করেছিল সারাফ। পাশের ছেলেটা মেয়েটাকে হাতে তুলে খাবার খাইয়ে দিচ্ছে। মেয়েটা মুচকি মুচকি হাসছে আর খাচ্ছে। তাদের থেকে চোখ সরিয়ে সারাফের দিকে তাকায় মেহের। দেখে নিজ মনে খাবার খাচ্ছে। এই বেডা দেখো কেমন নিরামিষ, চুপচাপ নিজের মতো খাচ্ছে। মানুষের থেকে দেখে কিছু শিখতেও তো পারে নাকি। মন খারাপ করে নিজের খাওয়ার মনোযোগ করে মেহের। খাওয়ার মাঝেই মেয়েটার কাশি উঠলে তড়িঘড়ি করে ছেলেটা মেয়েটার পিঠে হাত বোলাতে থাকে। চিন্তিত ভঙ্গিতে বলে, কি হয়েছে জানো? খাবার কি গলায় আটকে গিয়েছে? এই নাও পানি খাও, পানি খেলে ঠিক হয়ে যাবে। বলেই পানির গ্লাসটা মেয়েটার দিকে এগিয়ে দেয়। তাদের দুজনের খুনসুটি খাওয়ার ফাঁকে ফাঁকে দেখছিল মেহের। ছেলেটা মেয়েটাকে কিভাবে যত্ন নিচ্ছে দেখতেও ভালো লাগছিল মেহেরের। মেয়েটার কাশি ঠিক হয়ে গেলে কপালে চুমু খায় ছেলেটা। হাতটা টেনে ধরে হাতের তালুতে আরেকটা চুমু খায়। চুমু খেয়ে বলে, এইবার ভালো লাগছে তো জানো? চোখ বড় বড় করে ওই দিকে তাকিয়ে থাকে মেহের। ছেলেটাকে সারা বলে ওঠে, ভাই, পাবলিক প্লেসে কি শুরু করেছেন আপনারা? এখানে যে দুইজন মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন না? এভাবে মানুষের সামনে ঢলাঢলি করছেন কেন? সারাফের কথা শুনে রেগে ওঠে ছেলেটা। রাগী স্বরে বলতে থাকে, আপনার এত সমস্যা কিসের ভাই? আমি কি আপনার বউকে চুমু খাচ্ছি নাকি? আমি আমার বউকে চুমু খাচ্ছি। তাতে আপনার এত অসুবিধা কিসের? আপনার বউকে আপনি চুমু খান, আরও যা কিছু করতে খেতে মন চায় খান, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সামনে এভাবে চুমু খাবেন না। সারাফের কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে ছেলেটা। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, আপনি একটা ফালতু লোক মিয়া। এসব কোনো ধরনের কথা বলছেন, মুখ সামলে কথা বলবেন, না হলে কিন্তু কথা বলার জন্য এই মুখটাই আর থাকবে না। ছেলেটার কথা শুনে বক্ষতালু পর্যন্ত জ্বলে ওঠে সারাফের। রেগে হুংকার দিয়ে বলে ওঠে, আপনি কি আমার মুখ ভাঙবেন? হ্যাঁ, আমি আপনার মুখ ভেঙে দিব। এইদিকে মেহের বেচারি পড়েছে মহা ফাসাদে। কি করবে কিছুই বুঝতে পারছে না। তাদের দুজনের চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ছুটে আসে। অনেক ধরনের বুঝ দিয়ে তাদের দুজনকে শান্ত করে। রেগে ছেলেটা মেয়েটার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বাহিরে চলে যায়। যাওয়ার সময় সারাফের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে যায়। সারাফও বা কম কিসে, ছেলেটার থেকে দ্বিগুণ বেশি চোখ লাল করে ছেলেটার দিকে তাকায়। চোখ দেখে মনে হচ্ছে চোখ দিয়েই জ্বালিয়ে দিবে ছেলেটাকে। মেহেরের হাত ধরে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় সারাফ। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পাশের নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। নদীর পাশের রাস্তা, রাস্তার পাশেই একটা ছোট ছেলে হাওয়াই মিঠাই বিক্রি করছে। হাওয়াই মিঠাই অনেক পছন্দের একটা খাবার মেহেরের। ছুটে চলে যায় রাস্তার ওই পাশে। মাঝ রাস্তায় গিয়ে চোখে অন্ধকার দেখে মেহের। ওই রাস্তা দিয়ে একটা ট্রাক ধেয়ে আসছে মেহেরের দিকে। এই বুঝি জীবন প্রদীপ নিভে গেল মেহেরের। মেহেরের পা জমে যায় রাস্তার মাটিতে। ছুটে যাওয়ার মতো কোনো শক্তি পাচ্ছে না শরীরে। জীবন প্রদীপ যখন নিভে যাওয়ার দ্বার প্রান্তে, ঠিক তখনই জোরে হাতে টান পড়ায় ব্যালেন্স সামলাতে না পেরে মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় মেহের। মাটি থেকে ঝটকা দিয়ে টেনে তুলে কষিয়ে দুইটা থাপ্পড় মারে মেহেরের দু গালে সারাফ। সারাফের হাতের চড় খেয়ে স্তব্ধ হয়ে গিয়েছে মেহের। ব্যথায় গালটা টনটন করছে। শরীরের সারা শক্তি খরচ করে মনে হয় মেহেরের গালে চড় মেরেছে সারাফ। পর পর কি থেকে কি হয়ে গেল কিছুই বোধগম্য হচ্ছে না মেহেরের। নেত্রদ্বয় চোখের জলে ভিজে রয়েছে। চোখের পানিতে সবকিছু অন্ধকার দেখছে মেহের। ওইদিকে সারাফের রাগে হুঁশ নেই। মেহেরের দু বাহু শক্ত করে চেপে ধরে বলতে থাকে, একটু কি শান্তি দিবি না আমাকে? পাগলের মতো এইভাবে ছুটে কোথায় যাচ্ছিলি?
যাবি ভালো কথা, যা। এইভাবে মাঝ রাস্তায় গিয়ে হাম্বার মতো দাঁড়িয়েছিলি কেন? মেহেরের দু বাহু ঝাঁকিয়ে বলে। থাপ্পড় খেয়ে বোবা হয়ে গিয়েছে মেহের। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ভয়ে মাথার নিচু করে চোখের জল ফেলছে। সারাপ মেহেরের থেকে কোনো জবাব না পেয়ে হুংকার দিয়ে বলে ওঠে, কথা বল বেয়াদব। কথা বলছিস না কেন? আমার রাগ ওঠাস না মেহের। আমার রাগ উঠলে কিন্তু তোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। চুপ করে না থেকে কথা বল। সারাফের অগ্নিশর্মা গলার কথা শুনে মেহের ভয়ে ভয়ে বলে, আসলে আসলে কি হয়েছে সারাফ ভাই? রাস্তার ওই পাশে হাওয়াই মিঠা বিক্রি করছিল। হাওয়াই মিঠাই দেখে আমার অনেক করে হাওয়াই মিঠা খেতে মন চাইছিল, তাই হাওয়াই মিঠাই কিনতেই ওপাশে যাচ্ছিলাম। মিনমিন করে কথাটি বলে ওঠে মেহের। তো আমাকে বললে কি আমার তোকে হাওয়াই মিঠাই এনে দিতাম না? আমাকে কিছু না বলে এইভাবে চোরের মতো দৌড়ে কেন ওই পাশে চলে গিয়েছিলি? যাচ্ছিস ভালো কথা, যা। তা না করে এইভাবে মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলি কেন? ট্রাক মামা এসে তোকে পিষে দিয়ে যেত। মরারও যখন এতই শখ, তাহলে মর না গিয়ে। আমার নাম কেন ফাঁসাতে চাইলি? আমার সাথে ঘুরতে এসে তোর মরার শখ জেগেছিল? মরার জন্য তো আরো অনেক পথ ছিল। এইসব না করে মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলি কেন? এই, কথা বলছিস না কেন? কথা বল। শরাফের কথা শুনে মেহের আস্তে করে বলে, আপনি আমাকে ভুল বুঝছেন শরাফ ভাই। আমি আসলে ইচ্ছে করে কিছুই করতে চাইনি। আমি বুঝতে পারিনি এইভাবে সামনে ট্রাক চলে আসবে। ট্রাকটাকে সামনে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। নিজের মধ্যে তখন কোনো শক্তি খুঁজে পাচ্ছিলাম না ওইখান থেকে চলে যাওয়ার মতো। আর আপনি না থাকলে কি যে হতো আমার! চিন্তিত স্বরে বলে মেহের। কি আর হতো? মরে মাঝ রাস্তায় পড়ে থাকতি। তুই মরে থাকলে থাকলে আমার কিছুই এসে যায় না। শুধু আমার দায়িত্বে তোকে ঘুরতে নিয়ে এসেছে বলে তোকে বাঁচিয়েছি। তামাশার ছলে কথাটা বলল সারাফ। সারাফের এমন শক্ত শক্ত কথা শুনে মেহেরের নেত্রদ্বয় ভিজে ওঠে। টুপ করে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু জল। অশ্রুসিক্ত নয়নে সারাফের দিকে তাকিয়ে বলে, এইভাবে কথা বলছেন কেন সারাফ ভাই? আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি? আর এইসব উল্টাপাল্টা কথা বলছেন কেন? আ- আমি কেন আপনাকে ফাঁসাতে এইভাবে মাঝ রাস্তায় গিয়ে সুইসাইড করব? জীবনটা এতটাও তুচ্ছ নয় সারাফ ভাই। আমার জীবনের অনেক মূল্য আমার কাছে। শুধু শুধু আপনার জন্য এইভাবে মরতে যাব না। আর আপনি চিন্তা করবেন না, কোনোদিন যদি মরেও যায় আপনি ফাঁসবেন না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এত জ্ঞান দিতে হবে না তোকে। তোর জ্ঞান তোর কাছেই রাখ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাড়িতে ফিরতে হবে, চল। রাস্তার ওপাশে সারাফের নিজস্ব গাড়িটি পার্ক করা। ওপাশের রাস্তায় কিছুটা দূরেই হাওয়াই মিঠা বিক্রি করছে। মাত্র ১০-১২ বছরের ছেলে মিঠাই বিক্রি করছে। সারাফ ছেলেটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, হাওয়াই মিঠা কত করে? ১০ টাকা ভাই। কয়টা দিব আপনারে? ২টা দিয়ে দাও। ছেলেটার কাছ থেকে ২টা হাওয়াই মিঠা কিনে নেয় সারাফ। হাওয়াই মিঠার টাকাটা দিতে গিয়ে দেখে সব ৫০০ টাকা, ১০০০ টাকার নোট। কোনো খুচরা টাকা নেই। হাওয়াই মিঠাই বিক্রেতা ছোট ছোট ছেলেটাকে ৫০০ টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলল, তোমার টাকাটা রেখে দাও। আর ছোট ভাই, কিন্তু ভাই আমার কাছে তো এত বড় নোটের ভাঙতি নেই। আচ্ছা, তাহলে তুমি পুরো টাকাটাই রেখে দাও। না না ভাই, এত টাকা কেমনে নিব? মাত্র ২০ টাকার হাওয়াই মিঠা কিনেছেন আপনি, হ্যাঁ লাগিয়া ৫০০ টাকা আমি নিতে পারুম না। এত কথা বলিও না, বড় ভাই হিসাবে দিচ্ছি, রেখে দাও। খুশিতে ছেলেটার চোখ চকচক করে ওঠে। সারাদিন হাওয়াই মিঠা বিক্রি করে ৩০০ টাকাও উঠাতে পারে না, সেখানে ২০ টাকার হাওয়াই মিঠা কিনে ভাইটা ওকে ৫০০ টাকা দিয়ে দিয়েছে। খুশিতে সারাফের জন্য অনেক দোয়া করে।
ছেলেটার কাছ থেকে হাসি মুখে হাওয়াই মিঠা নিয়ে চলে যায় সারাফ। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মেহের। সারাফ তাকে এখানে দাঁড়াতে বলে কোথায় জানি চলে গিয়েছে। একটু পরে সারাফকে আসতে দেখা যায়। দুই হাতে দুইটা হাওয়াই মিঠা নিয়ে এগিয়ে আসছে মেহেরের দিকে। সারাফের হাতে থাকা হাওয়াই মিঠা দুইটা মেহেরের দিকে এগিয়ে দেয়। মেহের বলে, আমি খাবো না সারাফ ভাই, আপনি আপনার কাছে রেখে দিন। মেহেরের কথা শুনে শান্ত মেজাজটা হুট করেই অশান্ত হয়ে ওঠে সারাফের। ক্ষিপ্ত স্বরে বলে, আরেকটা থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ হাওয়াই মিঠাটা নিয়ে নে। ঢং করিস আমার সাথে না? তখন হাওয়াই মিঠাই খাওয়ার জন্য আমাকে কোনো কিছু না বলে ছুটে গিয়েছিলি, আর এখন বলছিস খাবি না? মেরে তোর মুখ ভেঙে দিব বেয়াদব। চুপচাপ হাওয়াই মিঠা নিয়ে নে। সারাফের রাগ দেখে ভয় পেয়ে যায় মেহের, তাই আর কোনো কথা না বলে চুপচাপ হাওয়াই মিঠা নিয়ে প্যাকেট খুলে খেতে থাকে। গাড়িতে গিয়ে বসে মেহের আর সারাফ। কিছুক্ষণের মধ্যেই গাড়ি স্টার্ট দেয় সারাফ। খন্দকার বাড়ি। রাত এখন 11টা। কিছুক্ষণ আগেই সকালের খাওয়া সম্পূর্ণ হয়েছে। খাওয়া শেষ হতেই মেহের যায় ইয়াসমিন খন্দকারের কাছে। ওনার সাথে জরুরি কিছু কথা আছে। ড্রয়িং রুমের সোফায় বসেছিল ইয়াসমিন খন্দকার। মেহের ওনার পাশের সোফায় বসে পড়ে। আস্তে করে বলে, বড় মা, তোমাকে বলেছিলাম না রেজাল্টের পরে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য একটা কোচিং করব? তুমি তো বলেছিলে বড় বাবার সাথে কথা বলে আমাকে জানাবে। এখন তো রেজাল্ট দিয়ে দিয়েছে, তাই আর সময় নষ্ট না করে জলদি প্রিপারেশন নেওয়া শুরু করব ভাবছি। বড় বাবার সাথে কথা হয়েছিল? কি বলেছে বড় বাবা? তোর বড় বাবার সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন কোচিংয়ে তো অনেক মানুষ থাকবে, তাও আবার ছেলে মেয়ে একসাথে, তাই উনি তোর জন্য একটা টিচার ঠিক করেছে যে তোকে বাসায় এসে পড়াবে। তোর বড় বাবার এক আত্মীয়র ছেলে, ছেলেটা নাকি পড়াশোনায় অনেক ভালো, তোর জন্য ওকে রেফারেন্স করেছে। ছেলে প্রথমে তোকে পড়াতে রাজি হয়নি, তোর বড় বাবাই জোর করায় রাজি করেছে। তুই কখন থেকে পড়া শুরু করতে চাস আমাকে বল, আমি না হল তাহলে তোর বড় বাবাকে বলে দিব, তোর বড় বাবা ওকে সেই সময় থেকে তোকে পড়াতে আসবে। একজন ছেলে ওকে একা বাসায় এসে পড়াবে শুনে ওর অস্বস্তি হয়, ওর পড়তে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু বড় বাবা নিশ্চয়ই ভালো ছেলে দেখে ওকে এই বাড়িতে এসে মেহেরকে পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছে। এরকম চিন্তা না করে মনটাকে বুঝিয়ে দেয় মেহের। মেহেরকে অন্যমনস্ক দেখে ইয়াসমিন খন্দকার বলেন, কিরে মেহের, কোথায় হারিয়ে গেলি? কখন থেকে পড়া শুরু করবি বল? ছেলেটাকে জানাতে হবে তো নাকি যে কবে থেকে এসে তোকে পড়াবে? ভাবনা থেকে বের হয়ে এসে মেহের বলে, 3-4 দিন পর থেকে আসতে বলো বড় মা, কিছুদিন একটু ছুটি কাটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর বড় বাবাকে বলে দিব, উনি ছেলেটাকে বলে দিবেনে কিছুদিন পর থেকে এসে তোকে পড়াতে। রাত তো অনেক হলো, যা গিয়ে শুয়ে পড় বলেই ড্রয়িং রুমের সোফায় থেকে উঠে চলে যায় ইয়াসমিন খন্দকার। ইয়াসমিন খন্দকার চলে গেলে মেহেরও চলে যায় নিজেদের শয়ন কক্ষে। খাটের ওপরে কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। খাটের মাঝখানে আধ শোয়া হয়ে ল্যাপটপে কি জানি করছে সারাফ। মেহের দরজা ঠেলে ধীর পায়ে রুমে প্রবেশ করে। মেহেরকে দেখতে পেয়ে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকায় সারাফ। মেহেরের দিকে তাকিয়ে বলে, ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি, তুই বরং ডিভানে গিয়ে শুয়ে পড়, খাটের উপরে অনেক কাগজপত্র আছে, এইগুলো এখন সরাতে পারবো না, তাই তুই ডিভানে ঘুমিয়ে পড়। আর লাইটের আলোয় হয়তো সমস্যা হতে পারে তোর ঘুমাতে, বাট আমার কিছুই করার নেই, এভাবে ঘুমাতে হবে। আর তোর যদি খুব বেশি প্রবলেম হয় দেন পাশের রুমে যেতে পারিস, বলেই পুনরায় ল্যাপটপে মনোনিবেশ করে। মেহের চুপচাপ গিয়ে ডিভানে বসে। কাজ করার ফাঁকে ফাঁকে কপালে আঙ্গুল চালাচ্ছে সারাফ, হয়তো মাথা ব্যথা করছে। বেশি রাত জেগে স্ক্রিনে তাকিয়ে থাকলে সারাফের মাথা ব্যথা করে, এই কথাটা শুনেছিল ইয়াসমিন খন্দকারের কাছ থেকে। বেশি মাথা ব্যথা করলে নাকি সারাফ কড়া করে 1 কাপ কফি বানিয়ে খায়। কফি খেলে নাকি ওনার মাথা ব্যথা কিছুটা লাঘব হয়। ধীর পায়ে ডিভান থেকে উঠে দাঁড়িয়ে কিচেনে চলে যায় মেহের। উদ্দেশ্য
সারাফের জন্য 1 কাপ কফি বানানো। নিশ্চয় মাথা ব্যথা নিয়ে কাজ করতে কষ্ট হচ্ছে সারাফ ভাইয়ের। এইসব চিন্তা করতে করতেই কড়া করে 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে ফেলে মেহের। পাতিল থেকে মগে কফি ঢালার সময় ছিটকে এসে কিছুটা কফি হাতে পড়ে মেহেরের। গরম কফি হাতে পড়ায় জ্বলে ওঠে হাতটা। গরম কফি পোড়া হাত চেপে ধরে ব্যথায় আর্তনাদ করে ওঠে মেহের। তড়িঘড়ি করে হাতে নিয়ে পানিতে দিয়ে দেয়। ঠান্ডা পানির স্পর্শে হাতের জ্বলন একটু কম অনুভূত হয় মেহেরের। আরো কিছুক্ষণ এভাবে ঠান্ডা পানিতে হাত ধরে রাখলে আরাম লাগতো, কিন্তু সারাফের কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেলে আবার সারাফ ভাই খেতে চাইবে না। পোড়া হাতের জ্বলন নিয়েই সারাফের জন্য কফির মগ হাতে ওপরে চলে যায় মেহের। সারাফ ভাই! মেহেরের ডাকে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকায় সারাফ। মেহেরের দিকে জিজ্ঞাসাসূচক ভঙ্গিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? হাতে থাকা কফিটা সারাফের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য কফি বানিয়ে নিয়েছি, নিয়ে নিন, কফিটা খেয়ে নিন। আমি তোকে বলেছি আমার জন্য কফি আনতে? না, আপনি বলেননি, কিন্তু আমার মনে হয়েছে এই মুহূর্তে আপনার 1 কাপ কফি খাওয়া প্রয়োজন, তাই আর কি বানিয়ে নিয়ে এসেছি। তোকে এত বুঝতে কে বলেছে? আমি তোকে বলেছি আমার সুবিধা অসুবিধার খেয়াল রাখতে? যেই না 2 দিন ভালো করে কথা বলেছি অমনি বউগিরি ফলাতে চলে এসেছিস। তেমন কিছু না সারাফ ভাই, আমি এত সব চিন্তা করে কফি বানিয়ে আনিনি। আপনি রাত জেগে কাজ করছেন দেখেই ভাবলাম খেলে হয়তো ভালো লাগতে পারে আপনার, তাই বানিয়ে এনেছি। নিন, খেয়ে নিন। খাবো না, নিয়ে যাই এখান থেকে। প্লিজ খেয়ে নিন না, কফি খেলে আপনারই ভালো লাগবে। আমার ভালো মন্দ আমি বুঝে নেব, তোকে এত কিছু বুঝতে হবে না। যা এখান থেকে, ডিস্টার্ব করিস না। চলে যাব, কিন্তু আপনি প্লিজ কফিটা খেয়ে নিন। মেহেরের হাত থেকে কফির কাপটা নিয়ে রেগে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ঝনঝন শব্দ করে ভেঙে যায় কাচের গ্লাসটা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। রাগে ধপ করে খাট থেকে উঠে বসে। মেহেরের কাছে গিয়ে মেহেরের হাতটা চেপে ধরে। পোড়া জায়গায় হাতটা চেপে ধরেছে সারাফ। সারাফের শক্ত করে চেপে ধরায় পাতলা পোড়া চামড়া উঠে আসে। ব্যথায় যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে মেহের। এত শক্ত করে চেপে ধরায় হাতটা জ্বলে যাচ্ছে। হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে মেহের। ক্রন্দনরত সুরে বলে, সারাফ ভাই, আমার লাগছে, প্লিজ আমার হাতটা ছেড়ে দিন। আর কখনো আপনার জন্য কফি নিয়ে আসবো না। আমার হাতটা জ্বলে যাচ্ছে, প্লিজ আমার হাতটা ছেড়ে দিন। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে মেহেরের। মেহেরের কান্না সারাফের মন গলাতে পারেনি। হাত ধরে টেনে রুমের বাহিরে বের করে দেয় মেহেরকে। ময়লা আবর্জনার মতো করে রুমের বাইরে ছুঁড়ে ফেলে দেয় মেহেরকে। ধরাম করে মেহেরের মুখের ওপরে দরজাটা লাগিয়ে দেয় সারাফ। সারাফের হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ায় দেহে প্রাণ ফিরে এসেছে এমন ফিল হলো মেহেরের। পোড়া হাতটা ধরে দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ে। পুড়ে যাওয়া হাতটাই পাগলের মতো ফু দিতে থাকে মেহের। ব্যথায় হাতটা ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় মন চাচ্ছে হাতটা কেটে ফেলে দিতে। ব্যথা, যন্ত্রণা, সারাফের করা খারাপ ব্যবহার সব মিলিয়ে বিধ্বস্ত মেহের। বেদনা সহ্য করতে না পেরে মুখটা চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে মেহের। কথায় আছে না, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না? ঠিকই কেটে গিয়েছে বেশ কিছুদিন। বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি সারাফ আর মেহেরের সম্পর্ক। বিয়ের প্রথম প্রথম মেহের একটু সম্পর্কটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সারাফের তার প্রতি এই ধরনের ব্যবহার তার ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সারাফ যখন তাকে চায় না, তাহলে কি দরকার যেচে পড়ে অপমান হওয়ার? যেমন চলছে চলুক, দেখা যাক এর শেষ কোথায়। খন্দকার বাড়ি আজকে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। বিভিন্ন কালারের লাইটিং, ফুল দিয়ে বাড়িটিকে সুন্দর করে সাজানো হয়েছে। আজকে খন্দকার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চালু করার 12 বছর পূর্ণ হয়েছে। 12 বছর পূর্ণ হওয়া উপলক্ষে হাবিব খন্দকার একটি গেট টুগেদারের আয়োজন করেছে। গেট টুগেদার তার বাড়িতে করা হবে, সেজন্য বর্ণিল সজ্জায় সজ্জিত হয়েছে খন্দকার বাড়ি। সময়টা সন্ধ্যা 7:30। অতিথিরা ধীরে ধীরে চলে আসতে শুরু করেছে।
অতিথি বলতে খন্দকার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সকল কর্মকর্তা কর্মচারী ও হাবিব খন্দকারের সকল বিজনেস পার্টনার। নিজ কক্ষে নিজেকে সজ্জিত করায় ব্যস্ত মেহের। হোয়াইট কালারের একটি জামদানি শাড়ি গায়ে জড়িয়েছে, মাথার চুল খোলা, কানে ম্যাচিং ইয়াররিং, নাকে ডায়মন্ডের একটা ছোট্ট পাথরের নাকফুল, আর হাতে সাদা কালারের এক মুঠো চুড়ি। নিজেকে শেষবারের মতো একবার দেখে নেয় মেহের। সাজসজ্জা শেষ হতেই আয়নায় চোখ বুলিয়ে নিজেকে দেখতে থাকে। আয়নায় নিজের প্রতিফলন দেখে নিজেই ফিদা হয়ে যায়। ফর্সা গায়ে সাদা শাড়িটা একদম শরীরের সাথে মিশে রয়েছে। মেহের এমনিতেই ফর্সা, যার কারণে বেশি মেকআপ করার প্রয়োজন হয়নি, তাই হালকা করে মেকআপ করেছে। এতেই যেন একটা পুতুলের মতো লাগছে। এ যেন এক জীবন্ত পুতুল। মুচকি হেসে আয়নার থেকে চোখটা সরিয়ে নেয় মেহের। হন্তদন্ত পায়ে রুমে প্রবেশ করে সারাফ। বেশ কিছুদিন হয়েছে অফিসে জয়েন করেছে। নতুন নতুন সবকিছু বুঝতে অনেক সময় লাগছে, অনেক চাপ যাচ্ছে তার ওপর দিয়ে। আজকে বাড়িতে যাবতীয় সকল কাজের দায়িত্ব ছিল সারাফের কাঁধে। সব সুন্দরভাবে সম্পূর্ণ করার চেষ্টা করেছে। গরমে ঘেটে টি শার্ট ঘেমে একেবারে চিপকে আছে, কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে। সারাফের থেকে চোখ সরিয়ে নেয় মেহের। রুমে প্রবেশ করতেই চোখে পড়ে মেহেরকে। মেহেরের মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। মেহেরের সাজসজ্জা দেখেই মেজাজ চটে যায় সারাফের। রেগে হুংকার দিয়ে বলে, এইভাবে সেজেছিস কেন? আজকে কি এখানে তোর বিয়ে হচ্ছে নাকি? কিভাবে সেজেছি? সবকিছুই তো ঠিকঠাকই আছে। নিজের দিকে একবার চোখ বুলিয়ে বলল, থাপ্পড় তোর গাল লাল করে দিব একেবারে বেয়াদব। এভাবে চুল খোলা রেখেছিস কেন? আর এত রং চং মুখে দিয়েছিস কেন? আমার মন চেয়েছে তাই সেজেছি, আর চুল খোলা রেখেছি? একরোখা স্বরে জবাব দেয় মেহের। মেহেরের কথা শুনে মাথায় আগুন জ্বলে ওঠে। অনুভূতি হয় সারাফের। রাগে গজগজ করতে বলে, আই শিওর মেহের, তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো তোকে। চুল বেঁধে হিজাব কর বলছি। আপনার কথা আমি কেন শুনতে যাব? আমাকে রাগাস না বলছি। রাগলে কি করবেন? সর্বোচ্চ 2-4টা থাপ্পড় মারতে পারবেন। আর কি করবেন আপনি? আপনার থাপ্পড় খাওয়া আমার সয়ে গেছে সারাফ ভাই। মেহের বলেই তেড়ে যায় মেহেরের দিকে। শক্ত করে চেপে ধরে চুলের মুঠি। অগ্নিশর্মা গলায় বলে, সাধে কি আর আমি তোকে বলি রাস্তার মেয়ে? তুই আসলেই রাস্তার মেয়ে। চরিত্রের ঠিক নেই তোর। যেই দেখেছিস আজকে বাড়িতে অনেক ছেলে আসবে, অমনি নিজের রূপ দেখাতে এমনভাবে নিজেকে সজ্জিত করেছিস। তোর এসব নষ্টামি আমি বের করে ফেলবো। চুল বেঁধে হেজাব কর বলেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। আজকে আর মেহেরের চোখের জল ফেলে না। কাঁদতে কাঁদতে চোখের পানি সব ফুরিয়ে গেছে। চুপচাপ গিয়ে খাটে বসে। সারা ফ্রেশ হয়ে রেডি হয়। অফ হোয়াইট কালারের একটা কোট পরেছে, হাতে ওয়াচ, পায়ে শু। এলোমেলো চুলে চিরুনি চালিয়ে চুলগুলোকে ঠিক করে নেয়। ব্যাস, রেডি সে। রুম থেকে চলে যেতে যেতে মেহেরের দিকে একবার চোখ বুলিয়ে নেয় সারাফ। দেখে মেহের চুপচাপ খাটে বসে রয়েছে। কিছু না বলে নিজের মতো হেঁটে নিচে চলে যায়। সারাফ রুম থেকে বের হতে যেই ধীর পায়ে বিছানা থেকে নেমে ওঠে মেহের। চুলের মুঠি চেপে ধরায় মাথায় একটু ব্যথা করছে। আস্তে করে হেঁটে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। অন্য সময় হলে বিনা বাক্য ব্যয় মেহের সারাফের কথা মেনে নিত, কিন্তু আজকেও সারাফের কথা শুনবে না। সারাফের কথা ও কোনো মতেই মানবে কে? সারাফ। সারাফ যেখানে ওর কথার কোনো গুরুত্বই দেয় না, উল্টো যা নয় তাই বলে, ওকে অপমান করে, সেখানে সারাফের কথা ও শুনবে কেন? রাগে শরীরটা কাঁপছে মেহেরের। কি পেয়েছে কি সারাফ ভাই ওকে? ও কি কোনো খেলনার পুতুল নাকি যে যেভাবে মন চাইবে সেভাবেই নাচাবে? শুনবেও না আমি ওনার কথা। নিজের মতো করে তৈরি হয় মেহের। চুলে চিরুনি চালায়। সারাফ চুল টেনে ধরায়। চুলগুলো জট পাকিয়ে গেছে। শাড়ি ঠিকঠাক করে নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। খন্দকার বাড়ির হল রুমে পার্টির আয়োজন করা হয়েছে। বক্সে মৃদু স্বরে মিউজিক বাজছে। কেউ আড্ডা দিচ্ছে, কেউ বা হাতে ড্রিঙ্কস, সব ড্রিঙ্কস অথবা জুস হাতে দাঁড়িয়ে রয়েছে। সিঁড়ি দিয়ে নামার সময় সবার চোখ যায় মেহেরের দিকে। ধীর পায়ে শাড়ি সামলে
কোমল পা ফেলে নেমে আসছে। পার্টির এক পাশে দাঁড়িয়ে একজন বিজনেস পার্টনারের সাথে কথা বলছিল শারাপ। সিঁড়ির দিকে চোখ পড়তেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। কত বড় স্পর্ধা মেহেরের! আমার কথা অমান্য করে, আমি বলার পরেও এইভাবে চলে এসেছে। ঠিকই আছে, যার চরিত্র যেমন। ও আসলেই একটা বেশ্যা না হলে ঠিকই ওর কথা শুনতো। মেজাজ কোনোভাবেই ঠিক রাখতে পারছে না শারাপ। মেহেরের দিকে কেউ অবাক চোখে, কেউ মুগ্ধ চোখে তাকিয়েছে, কেউ বা চিনতেই পারছে না মেহেরকে। হাবিব খন্দকার মেহেরকে টেনে স্টেজে নিয়ে যান। হাতে মাইক ধরে বলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সবাই পরিচিত হন আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির সাথে। মেয়েটি হচ্ছে মেহের, আমার মেয়ে, একই সাথে আমার একমাত্র পুত্রবধূ, আমার ছেলে শারাফ ইয়াসির খন্দকার এর ওয়াইফ। বেশ কিছুদিন আগে ওদের বিয়ে হয়েছে। বিয়েটি পারিবারিকভাবে হয়েছে বিধায় আপনাদের জানাতে পারেনি, তাই এখন আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। সবাই মেহেরের পরিচয় পেয়ে খুবই অবাক হয়। কেউ জানতো না শারাফ যে বিয়ে করে ফেলেছে। একজন বিজনেস পার্টনারের ছেলে শারাফের কাছে এগিয়ে গিয়ে বলে, অভিনন্দন মিস্টার শারাফ, আপনি বিয়ে করেছেন জানতাম না। বিবাহিত জীবন সুখের হোক। আপনার ওয়াইফ কিন্তু অনেক সুন্দরী। হাসি মুখে ছেলেটি ওয়েলকাম জানায়, কিন্তু ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে শারাফ। ওর বউ সুন্দরী, তাতে তোদের কি? তোদের এত কিছু দেখতে হবে কেন? জুস হাতে এক পাশে দাঁড়িয়ে ছিল মেহের। জুসের গ্লাসে ছোট ছোট চুমুক দিচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্টি এনজয় করছে। খাওয়ার মাঝেই একটি ছেলে এগিয়ে আসে মেহেরের দিকে। মেহেরের দিকে তাকিয়ে বলে, হেই বিউটিফুল লেডি, আপনার পরিচয় পেয়ে আমার খুবই খারাপ লেগেছে। কেন? আপনাকে যখন সিঁড়ি দিয়ে প্রথম নামতে দেখি, তখনই আমি ফিদা হয়ে গিয়েছিলাম। আপনাকে অনেক সুন্দর লাগছে সাদা কালার শাড়িতে। হাসি মুখে বলে, ধন্যবাদ, কিন্তু বললেন না তো আমার পরিচয় পেয়ে খারাপ লেগেছে কেন? ও হ্যাঁ, আপনি নাকি মিস্টার শারাফ ইয়াসির খন্দকারের ওয়াইফ। আমি ভেবেছিলাম কোনো অতিথি। আপনাকে প্রথম দেখায় ভালো লেগেছিল, যেটাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। ছেলেটার কথা শুনে অস্বস্তি হচ্ছিল মেহেরে, কেমন যেন হাঁসফাঁস লাগছিল। ছেলেটা পুনরায় বলে, কিন্তু আমার ভালো লাগা বেশিক্ষণ টিকতে পারেনি। যখন আঙ্কেল মাইকে ঘোষণা দিয়ে বলেছিল আপনি শারাফ ইয়াসির খন্দকারের ওয়াইফ, তখন আমার দিলটা টুট গায়া। ইস, আপনাকে কেন আগে দেখিনি, আফসোস করে বলে। শারাফ ইয়াসির কিন্তু অনেক লাকি আপনার মতো একজন সুন্দরী রমণীকে বউ হিসাবে পেয়ে। ছেলেটার কথা শুনে মুচকি হেসে দেয় মেহের। মেহেরের হাসি দেখে ছেলেটা বলে, অফ, কি সুন্দর আপনার হাসি। আপনার মতো আপনার হাসিটাও অনেক সুন্দর। আপনার হাসি দেখে তো দ্বিতীয় দফায় প্রেমে পড়ে গেলাম। একটু ঢঙ্গি ভঙ্গিতে ছেলেটার কথা মোটেও ভালো লাগছিল না মেহের। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না। একটু দূরে দাঁড়িয়ে সফট ড্রিঙ্কস খাচ্ছিল শারাফ। মেহের আর ছেলেটাকে এতটা কাছাকাছি দেখে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল। শারাফের থেকে বেশি দূরে নয় মেহের আর ওই ছেলেটা। ওদের সব কথোপকথন শারাফের কানে আসছিল। ছেলেটা শেষার্ধ কথাটা শুনে রেগে হাতে থাকা গ্লাসটা জোরে চাপ দিয়ে ধরে। এতে করে চাপ দেওয়ার কারণে গ্লাসটা ভেঙে নিচে পড়ে যায়। চেপে ধরে রাখাই কাচের টুকরো শারাফের হাতে বিঁধে যায়। শক্ত কলকলিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। রক্তে হাত ভিজে যায়। ইয়াসমিন খন্দকার ছেলের কাছে আসছিলেন একটা জরুরি কাজে। ছেলের কাছে এসে ছেলের এই অবস্থা দেখে শারাফ বলে চিৎকার করে ওঠে। বড় মায়ের এইভাবে চিৎকারে মেহের ছেলেটাকে পাশ কাটিয়ে চলে আসে। ছেলের হাত টেনে ধরে চিন্তিত স্বরে বলে, হাত কিভাবে কেটেছে শারাফ? মায়ের হাতের থেকে হাতটা ছাড়িয়ে নিয়েই বলে, অসাবধানতা বশত গ্লাস ভেঙে গিয়েছে, হাতে কাচের টুকরো ঢুকে গিয়েছে। পুনরায় হাত টেনে বলে, "এ, ইস, কতখানি কেটেছে, কত রক্ত ঝরছে, একটু সাবধানে কাজ করবি না?" ততক্ষণে মেহের চলে এসেছে। শারাফের এই অবস্থা দেখে বুকটা ধক করে ওঠে। কিভাবে হাতটা কেটে ফেলেছে, আবার মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। সারা রক্ত তো হাত দিয়েই ঝরে পড়বে। হাতে তো ব্যান্ডেজ করার দরকার নাকি? মেহেরকে দেখে ইয়াসমিন খন্দকার বলেন, মেহের, ফার্স্ট ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয় দ্রুত।
মেহেরকে দেখে মাথা গরম হয়ে যায় সারাফের। হাত উঁচিয়ে মেহেরকে বলে, কোনো কিছুর প্রয়োজন নেই, আমারটা আমিই নিতে পারবো। আম্মু, তুমি চিন্তা করো না, আমি ব্যান্ডেজ করে নিব। মায়ের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে হনহনিয়ে ওপরে উঠে যায়। ছেলের কথা শুনেও ইয়াসমিন খন্দকারের চিন্তা দূর হয় না। মেহেরের কাছে গিয়ে, তুই সারাফের কাছে যা তো মেহের, ছেলেটাকে আমার একদমই বিশ্বাস হয় না, বড্ড অবহেলা করে নিজের শরীরটাকে। তুই গিয়ে দেখ ও ব্যান্ডেজ করে কিনা। বড় মা, আমি না গেলে হয় না? উনি তো রেগে চলে গিয়েছেন, আমাকে দেখে যদি আবার রেগে যায়। তুই ওর বউ, ওর সব ধরনের খেয়াল রাখা তোর কর্তব্য। স্বামী অসুস্থ অবস্থায় আছে, এখন স্ত্রী হয়ে উচিত তোর পাশে থাকা। যা, জলদি গিয়ে দেখ ওর কিছু প্রয়োজন পড়ে কিনা। অনিচ্ছা সত্ত্বেও সারাফের রুমের দিকে পা বাড়ায় মেহের। ডিভানে বসে হাতে ব্যান্ডেজ করছে সারাফ। ধীর পায়ে রুমে প্রবেশ করে মেহের। সারাফের থেকে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে বলে, সারাফ ভাই, আপনার কিছু লাগবে? মেহেরকে দেখেই মেজাজটা চটে যায় সারাফের। হাতে থাকা বক্সটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। শব্দে কেঁপে ওঠে মেহের। মেহেরের দিকে না তাকিয়েই বলে, কিছু একটা করে ফেলবার আগে আমার চোখের সামনে থেকে চলে যা মেহের। সারাফের এই রকম রাগী স্বরে বলা কথা শুনে কেঁপে ওঠে মেহেরের সর্বাঙ্গ। চুপচাপ দাঁড়িয়ে ধীরে ধীরে বলে, আপনি শান্ত হন সারাফ ভাই, আমি চলে যাচ্ছি। বড় মা আমাকে পাঠিয়েছিল আপনাকে দেখে আসতে, আপনি হাতে ব্যান্ডেজ করছেন কিনা। আচ্ছা, আমি চলে যাচ্ছি, আপনি আপনার কাজটা কন্টিনিউ করেন। বলেই কক্ষ ত্যাগ করে। মেহের চলে যেতে রাগে হাত মুষ্টিবদ্ধ করে ব্যান্ডেজ করা হাতটা দিয়ে দেওয়ালে একটার পর একটা ঘুষি মারতে থাকে সারাফ। সারাফ কাটা হাতে পুনরায় চাপ লাগায়। রক্তের স্রোতে হাত ভেসে যায়। টপ টপ করে রক্ত গলিয়ে নিচে পড়তে থাকে। সারাফ রাগে নিজ ধ্যানে নেই, একটার পর একটা ঘুষি মেরেই চলেছে দেওয়ালে। মেহের নিচে যায়নি, রুমের বাহিরেই দাঁড়িয়েছিল। সে দেখতে চেয়েছিল সারাফ সম্পূর্ণভাবে হাতের ব্যান্ডেজটা করে কিনা। উগ্র সারাফকে এইভাবে হাতের ওপরে চোটপাট করতে দেখে আঁতকে ওঠে মেহের। ছুটে যায় রুমের ভেতরে, টেনে ধরে সারাফের হাত। অনুনয়ের স্বরে বলে, এমন করছেন কেন সারাফ ভাই? হাত তো ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আপনার কি আমার উপরে রাগ হচ্ছে? আমি জানি আপনি আমার রাগটাকে নিজের হাতের ওপরে মেটাচ্ছেন। প্লিজ এরকম করবেন না, হাত দিয়ে তো অনেক রক্ত ঝরছে। চিন্তিত স্বরে কথাটি বলে। ঝটকা দিয়ে মেহেরের হাতটা সরিয়ে নেয় সারাফ। রক্তাক্ত হাত দিয়ে চেপে ধরে মেহেরের দু গাল। হিংস্র স্পর্শ পেয়ে কেঁপে ওঠে মেহের। সারাফ গাল চেপে ধরায় হাতের রক্ত দিয়ে মেহেরের গাল মাখামাখি হয়ে যাচ্ছে। জেদি স্বরে বলে, এইখানে কি সার্কাস দেখতে এসেছিস? তোকে না চলে যেতে বলেছিলাম, তাহলে আবার কেন এসেছিস এখানে? সারাফ ভাই, আপনার হাতটা আমার গাল থেকে সরান, ব্যথা পাচ্ছি। সরাবো না। কি করবি তুই? তুই এসেছিস কেন? আসার আগে মনে ছিল না আমি তোর সাথে কি করতে পারি? আচ্ছা, এখন চলে যাচ্ছি, এবার প্লিজ হাতটা সরান। ও আচ্ছা, তা কোথায় যাবি? তোর নাগরদের কাছে? তোর মতো নষ্টা মেয়ে তো এগুলোই পারে, নষ্টামি। হাই, যা এখান থেকে, তোকে আমার চোখের সামনে দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বলেই ধাক্কা মেরে সরিয়ে দেয়। নষ্টামি কথাটা শুনেই মেজাজটা গরম হয়ে যায় মেহেরের। রেগে চিল্লিয়ে বলে ওঠে, একদম মুখ সামলে কথা বলবেন সারাফ ভাই। আপনি নষ্ট হতে পারেন, কিন্তু আমি নষ্ট না। কি কি বলেছে এই মেয়েটা? আমি নষ্ট? রাগে হাত বাড়িয়ে থাপ্পড় মারতে যায় মেহেরকে। হাতটা চেপে ধরে থামিয়ে দেয় মেহের। ঝটকা দিয়ে হাতটা মুখের সামনে থেকে ফেলে দেয়। হাতের আঙ্গুল উঁচিয়ে বলে, খবরদার মিস্টার শারাফ ইয়াসির খন্দকার, বারবার একই ভুল করতে যাবেন না। কি পেয়েছেনটা কি আপনি? যখন তখন থাপ্পড় মারবেন, অত্যাচার করবেন, গালিগালাজ করবেন কেন? আমি কি আপনার হাতের পুতুল? আমি একটা মানুষ, কোনো খেলনা নই যে আপনি যেভাবে চাইবেন ওভাবেই খেলবেন। আপনাকে সম্মান জানিয়ে এতদিন সবকিছু মুখ বুজে মেনে নিয়েছি বলে এই না যে আমি সর্বদা সবকিছু মুখ বুজে মেনে নিব। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে মেহেরের। রাগে জিদে সারাফ হিংস্র পশুর মতো থাবা দিয়ে ধরে মেহেরের ছোট্ট শরীরটা। কথায় আছে, অতি শোকে কাতর আর অধিক শোকে পাথর। মেহেরের অবস্থা ঠিক এখন এমনই। মেহেরের কথা শুনে সারাফ মেহেরকে চেপে ধরেছিল।
কিন্তু মেহের সেটা সহ্য করতে পারেনি। সারাফ তার সাথে কিছু করার আগে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বের হয়ে যায়। মেহেরের আর এখন কোনো অনুভূতি কাজ করে না, কেমন নির্জীব হয়ে গিয়েছে। পার্টি শেষের দিকে সারাফের রুম থেকে বেরিয়ে হল রুমে চলে যায় মেহের। মেহেরের আজকের ব্যবহার সারাফকে অবাক থেকে অবাক করে চলেছে। আজকে মেহেরকে অন্য রূপে আবিষ্কার করেছে সারাফ। চুপচাপ শান্ত মেয়েটা কেমন অশান্ত হয়ে গিয়েছে। আগে যাকে একটা কথা বলে কোনো বাক্য বিনিময় না করে চুপচাপ করে নিত, সেই মেহের আজকে তার কথার অবাধ্য হচ্ছে। অবাধ্য হয়েছে আবার ওর সাথে বড় গলায় কথাও বলেছে। রাগে জিদে রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয় সারাফ। টেনে বিছানার চাদর মেঝেতে ফেলে দেয়। টি টেবিলের ওপরে থাকা বাতি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঝনঝন শব্দে ভেঙে যায় বাতিটি। রুমে অবস্থিত সকল শোপিস ধাক্কা দিয়ে দিয়ে মেঝেতে ফেলে দেয়। নিচে মিউজিকে গান বাজায়, বাইরে কোনো শব্দ যায় না। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে। ঘামে শরীর ভিজে গিয়েছে, পরনের কাপড় ভিজে গায়ে চিপকে রয়েছে। হাতের রক্ত ঝরতে ঝরতে প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে। শক্ত শুকিয়ে লেপ্টে রয়েছে। মেহেরের করা আজকের ব্যবহার যতবার সারাফের মনে পড়ছে, ততবারই রাগে শরীর নিয়ন্ত্রণ হারাচ্ছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে লাইটার জ্বালিয়ে সিগারেট চেপে ধরেছে ঠোঁটে। একটার পর একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়িয়ে খেতে থাকে। রাত 12টা। কিছুক্ষণ পূর্বে পার্টি শেষ হয়েছে, অতিথিরা সবাই চলে গিয়েছে। ইয়াসমিন খন্দকার মেহেরের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, মেহের, সারাফের এখন কি অবস্থা? হাতে ব্যান্ডেজ করেছিল? হ্যাঁ বড় মা, আমি রুমে গিয়ে দেখেছিলাম। উনি ফার্স্ট এইড বক্সটা হাতে বসে আছে, মনে হয় ব্যান্ডেজ করে ফেলেছে। সারাফের করা উগ্র ব্যবহারগুলো চেপে যায় মেহের। তোকে না বলেছিলাম ওর কাছে বসে থেকে সবটা পর্যবেক্ষণ করতি, চলে আসলি কেন? আসলে বড় মা, উনি বলেছেন আমাকে চলে আসতে, উনি নাকি একাই করতে পারবে। আচ্ছা, রাত তো অনেক হয়েছে, তুই খেয়ে নে, আমি সারাফকে ডেকে আনছি। আচ্ছা বড় মা, আমি খেয়ে নিচ্ছি। ইয়াসমিন খন্দকার চলে যান ছেলের কক্ষের উদ্দেশ্যে। মেহের গিয়ে ডাইনিং টেবিলে খেতে বসে। বন্ধ দরজা বার কয়েক টোকা দেন ইয়াসমিন খন্দকার। ভেতর থেকে সারাফের কোনো সাড়া শব্দ না পেয়ে ছেলের নাম জোরে ধরে ডাক দেন। ডিভানে বসে এক মনে সিগারেট ফুঁকছিল সারাফ। মায়ের ডাকে ধ্যান ভাঙে। আস্তে করে বলে, কি হয়েছে আম্মু, ডাকছো কেন? কিছু হয়নি, কিন্তু রাত তো অনেক হলো, নিচে খেতে আয়। খেতে ইচ্ছে করছে না আম্মু, তোমরা খেয়ে নাও। কেন, কি হয়েছে? কিছু না আম্মু, ভালো লাগছে না, তুমি চলে যাও, তোমরা খেয়ে নাও, আমি আর এখন খাবো না। ছেলের একরোখা জবাব পেয়ে চুপচাপ জায়গাটা ত্যাগ করেন ইয়াসমিন খন্দকার। মেহেরের খাওয়া শেষ। ইয়াসমিন খন্দকার মেহেরের কাছে গিয়ে বলেন, মেহের, সারাফের খাবারটা রুমে নিয়ে যা। কেন বড় মা, উনি কি নিচে এসে খাবে না? না, সারাফ বলেছে ওর নাকি ভালো লাগছে না, তাই খাবে না। কিন্তু রাতে খালি পেটে ঘুমাবে, তাই কি আমি বলছি তুই খাবারটা ওর রুমে নিয়ে চলে যা, গিয়ে ওকে জোর করে খাওয়াস। বড় মায়ের কথা শুনে শুকনো ঢোক গেলে মেহের। সারাফ ভাই যে পরিমাণে রেগে আছে, ওকে দেখলে নিশ্চয়ই আবারও হাউদাউ করে জ্বলে উঠবে। ধিমি স্বরে বলে, বড় মা, তুমি নিয়ে যাও না, আমি নিয়ে গেলে উনি খাবেন না, তুমি নিয়ে গেলে নিশ্চয়ই খাবে, তাই তুমি বরঞ্চ নিয়ে যাও। আমি নিয়ে যেতে পারলে তোকে বলতাম না মেহের, তোর বড় বাবাকে খাওয়াতে হবে, ওইদিকে রান্নাঘরে অনেক কাজ পড়ে রয়েছে, রাত অনেক হয়ে গিয়েছে, সব জলদি সম্পূর্ণ করতে হবে। তাই তুই সারাফের খাবারটা নিয়ে যা। আয় আমার সাথে কিচেনে, খাবার বেড়ে দিচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও বড় মায়ের পিছু পিছু কিচেনে যায়। সিঁড়ি দিয়ে প্রত্যেকটা কদম ভয়ে ভয়ে পা ফেলছে মেহের। সারাফ ভাই আজকে যেভাবে ওর প্রতি ক্ষেপে রয়েছে, আজকে আবার ওকে দেখলে নির্ঘাত মেরেই ফেলবে। ভয়ে ভয়ে 2 তলায় উঠে যায় মেহের। সারাফের রুমের কাছে গিয়ে দেখে ভেতর থেকে দরজাটা বন্ধ। আস্তে করে ভয়ে ভয়ে টোকা দেয়। ভেতর থেকে সারাফ বলে ওঠে, কে? মেহের ভয়ে ভয়ে বলে, সারাফ ভাই, আমি। মেহেরের গলার স্বর শুনে বক্ষ তালু পর্যন্ত জ্বলে ওঠে সারাফের। রেগে হুংকার দিয়ে বলে ওঠে, নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা মেহের। রেগে যাবেন না সারাফ ভাই, প্লিজ দরজাটা খুলুন। দরজা খুলে তোর জন্য ভালো হবে না, সেই জন্য বলছি এখান থেকে চলে যা। সারাফ ভাই প্লিজ দরজাটা খুলুন না,
রাগে গজগজ করতে করতে ধড়াম করে দরজাটা খুলে দেয় সারাফ। দরজা খোলার শব্দে কেঁপে ওঠে মেহের। সারাফকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে মেহের। রুমের এই অবস্থা দেখেই অন্তরাত্মা কেঁপে ওঠে। কি অবস্থা করেছে রুমের! কাচের টুকরো এইদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিছানার চাদর মাটিতে গড়াগড়ি খাচ্ছে। খানেক অর্ধ খাওয়া সিগারেট মাটিতে পড়ে আছে। সিগারেটের গন্ধে গা গুলিয়ে উঠছে মেহেরের। সারাপ মেহেরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, তোর অনেক সাহস বেড়েছে তাই না মেহের? এত কিছুর পরেও আমার রুমে আসার মতো দুঃসাহস দেখাস। জিজ্ঞেস সূচক ভঙ্গি দে। আসলে সারাপ ভাই, হয়েছে কি, বড় মা আপনার খাবার দিয়ে পাঠিয়েছে, খাবারটা খেয়ে নিন। বড় মায়ের চামচা, তোকে বলেছি আমি খাবো? আমি কিছুই জানি না, বড় মা আমাকে পাঠিয়েছে তাই আমি খাবার নিয়ে এসেছি। খাবো না, নিয়ে যা। খেয়ে নিন না, বড় মা কষ্ট পাবে আপনি না খেলে। মেহেরের থেকে চোখ সরিয়ে প্লেটের দিকে নজর দেয় সারাফ। পোলাও, রোস্ট, কাবাব আর বাটিতে গরুর মাংস দিয়ে পাঠিয়েছে তার মা ইয়াসমিন খন্দকার। সকাল থেকে অনেক ধকল গিয়েছে তার ওপর। এক হাতে পার্টির সকল অ্যারেঞ্জমেন্ট করেছে। সন্ধ্যার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, তারপরে পেটে আর কিছুই পড়েনি। খিদেই পেট চুচু করছে। রাগে কিছু খেতে ইচ্ছে করছিল না, কিন্তু খাবার দেখে খিদেটা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। খাবার খাওয়ার কথা মাথায় আসতেই হাতের দিকে নজর যায়। ডান হাত রক্তে শুকিয়ে আছে। হাতটা পুরো থেতলে গিয়েছে। ক্ষত বিক্ষত হাত দেখে খাওয়ার ইচ্ছা ধামাচাপা দেয়। রাগ নিয়ন্ত্রণ করে। মেহেরকে ধীর স্বরে বলে, আমি খাবো না মেহের, তুই খাবার নিয়ে চলে যা। কেন খাবেন না? খেয়ে নিন না। খাবার ফেরত নিয়ে গেলে বড় মা আমাকে বকাঝকা করবে। বকবে না? তুই গিয়ে বলবি আমি খাবো না বলেছি। কেন খাবেন না সারাপ ভাই? মন চেয়েছে তাই। তোকে এত কিছু বলতে আমি ইন্টারেস্ট নই, রাগী স্বরে বলে সারাফ। আচ্ছা ঠিক আছে, বলিয়েন না, কিন্তু বড় মাকে তো আমাকে জিজ্ঞেস করবে নাকি যে আমি কেন আপনি কেন খাননি? তখন আমি বড় মাকে কি জবাব দিব? মেহেরের দিকে হাত উঁচিয়ে বলে, দেখেছিস হাতের কি অবস্থা হয়েছে? এই হাত দিয়ে খাবো কি করে? সারাফের ক্ষতবিক্ষত হাত দেখে মেহেরের খারাপ লাগে। আস্তে করে বলে, আপনার যখন হাত কেটেই গিয়েছে, তাহলে আমি চামচ নিয়ে আসি, চামচ দিয়ে খেতে তো আর অসুবিধা নেই। বলে এক ছুটে কিচেনে চলে যায়। মেহেরকে এইভাবে দৌড়ে আসতে দেখে ইয়াসমিন খন্দকার বলেন, কিরে, কি হয়েছে, এইভাবে ছুটে আসলি কেন? কিছু হয়নি বড় মা, আমি আসলে একটা চামচ নিতে এসেছি। চামচ দিয়ে কি করবি? সারাফ ভাইয়ের হাতটা কেটে গিয়েছে, যার কারণে উনি খেতে পারছেন না, তাই ওনার জন্য একটা চামচ নিয়ে যেতে এসেছি। ইয়াসমিন খন্দকার রাগী স্বরে বলে, তুই থাকতে আমার ছেলে চামচ দিয়ে খাবে কেন? চামচ দিয়ে খেতে অনেক অসুবিধা হয়, তাও আবার বা হাত দিয়ে। স্বামী অসুস্থ, স্ত্রীর ধর্ম হচ্ছে অসুস্থ স্বামীর সেবা করা। যা, গিয়ে সারাফকে নিজের হাতে খাইয়ে দে। সারাফকে খাইয়ে দেওয়ার কথা শুনেই বুকটা কেঁপে ওঠে মেহেরের। ওনার এত কাছাকাছি যাওয়া কোনোভাবেই মেহেরের পক্ষে সম্ভব না। আর সারাফ ভাইও নিশ্চয়ই ওকে ওনার এত কাছাকাছি দেখে রেগে যাবে। দিন 20 পর, সময়টা সন্ধ্যার কিছু আগ মুহূর্ত। ড্রয়িং রুমের সোফায় বসে আছে একটি যুবক। যুবকের সাথে কথা বলায় ব্যস্ত ইয়াসমিন খন্দকার। মেহের কিচেনে সন্ধ্যার নাস্তার আয়োজন করছিল মর্জিনা খালার সাথে। এর মাঝে ইয়াসমিন খন্দকার মেহেরের নাম ধরে ডেকে ওঠেন। কাচুমাচু ভঙ্গিতে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ায় মেহের। মেহেরকে দেখে ইয়াসমিন খন্দকার কথা থামিয়ে ছেলেটির উদ্দেশ্যে বলে, জাহিদ, পরিচয় হও তোমার স্টুডেন্ট এর সাথে। ও মেহের, তুমি ওকেই ভার্সিটির প্রিপারেশনের জন্য গাইডলাইন দিবে। মেহের এতক্ষণে বুঝতে পারে ছেলেটি তাহলে ওর স্যার, যার বড় মা, যার কথা বড় মা বলেছিল। মেহের কয়েকদিনের ভেতরে পড়া শুরু করতে চাইলেও জাহিদের ব্যস্ততার কারণে আসতে পারেনি। প্রায় অনেক দিন পর আজকে থেকে মেহেরকে পড়াতে আসছে। ধিমি স্বরে যুবকের উদ্দেশ্যে বলে, আসসালামু আলাইকুম স্যার। মিষ্টি সুরেলা কণ্ঠ শুনে চোখ তুলে তাকায় জিহাদ। মেহেরকে দেখেই অজান্তে মুখ হাত দিয়ে বেরিয়ে আসে মাশাআল্লাহ। মেহেরের সালামের জবাবে বলে, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসমিন খন্দকার মেহেরকে বলে, স্টাডি রুমে গিয়ে জিহাদ নিয়ে বসা জিহাদকে বসা, আজকে থেকে পড়া শুরু করে দে। জিহাদের দিকে তাকিয়ে বলে, বাবা জিহাদ, ওকে
আমরা বাইরে কোচিংয়ে দিতে চাইনি বলেই তোমাকে তোমার কাছে দিয়েছি। তুমি নাকি অনেক ভালো স্টুডেন্ট, তুমি ওকে ভালো করে প্রিপেয়ার করিও অ্যাডমিশন টেস্টের জন্য। মেহের যা স্যারকে নিয়ে স্টাডি রুমে, আমি জিহাদের চা নাস্তা মর্জিনা আপাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি বলে কিচেনের দিকে চলে যায়। মেহের আস্তে করে বলে, স্যার আমার সাথে আসুন। জি চলুন বলে মেহেরের পেছনে পেছনে যায়। স্টাডি রুমটা সিঁড়ির নিচের দিকে। মেহের গিয়ে পড়ার টেবিলে বসে। মেহেরের বিপরীত মুখে একটা চেয়ারে বসে জিহাদ। জিহাদ মেহেরের দিকে তাকিয়ে বলে, আজকে তো প্রথম দিন, তো চলুন পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। আমি জিহাদ, মাস্টার্স শেষ করে এখন বেকার ঘুরছি, বলতে চাকরি খুঁজছি আর কি। আঙ্কেল অর্থাৎ হাবিব খন্দকার আমাকে বলেছেন ওনার নাকি একটা মেয়ে আছে যাকে আমাকে একটু অ্যাডমিশন টেস্টের জন্য গাইডলাইন দিতে হবে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু আঙ্কেল অনেকবার বলাই আর না করতে পারিনি। তা মেহের, আপনার সম্পর্কে কিছু জানা যাক। আপনি তো এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তো আপনার রেজাল্ট কি এসেছে? মেহের নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, জিপিএ 5 এসেছে। মাশাআল্লাহ, খুব ভালো। আপনার পুরো নামটাই তো জানা হয়নি মেহের। জি, আমি মেহের, মেহের আফরোজ। আপনার মতো আপনার নামটাও অনেক সুন্দর মেহের। বিড়বিড় করে। মেহের ঠিক বুঝতে না পেরে বলে, আপনি কি কিছু বলছেন স্যার? না না, কিছু বলিনি। আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার পড়াশোনা শুরু করা যাক। আপনার কোন কোন জায়গায় সমস্যা আমাকে বলতে পারেন। মেহের বইটা বের করে এক এক করে সবকিছু দেখাতে থাকে। জাহিদ ক্লান্ত ভঙ্গিতে সদর দরজা ডিঙ্গিয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসে সারাফ। অফিসে আজকে অনেক চাপ ছিল, হাবিব খন্দকার অসুস্থ থাকায় উনি আজকে অফিসে যেতে পারেননি, যার কারণে সবকিছু একা দেখতে হয়েছে সারাফকে। টাই খুলতে খুলতেই মাকে ডেকে ওঠে সারাফ। আম্মু, এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দাও তো, অনেক গরম লাগছে। ছেলের কণ্ঠ শুনে হাতের কাজ ফেলে আগে ছেলের জন্য শরবত তৈরি করেন ইয়াসমিন খন্দকার। শরবত হাতে ব্যস্ত ভঙ্গিতে ড্রয়িং রুমে প্রবেশ করেন। ছেলের হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে পুনরায় কিচেনের দিকে চলে যেতে রয়, কিন্তু পিছু ডাকে সারাপ। মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু তুমি কি খুব ব্যস্ত নাকি? এত তাড়াহুড়ো করছো কেন? হ্যাঁ, ব্যস্তই বলতে পারিস। জিহাদের নাস্তা বানিয়ে দিতে হবে, ছেলেটা কবে এসেছে আর এক্ষুনি কিছু খেতে দিতে পারিনি। জিহাদ? আম্মু এই জিহাদটা আবার কে? তুই চিনবি না সারাফ, তোর আব্বু দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলে। ও আচ্ছা, তা উনি আমাদের বাড়িতে কেন এসেছে? কোনো দরকার ছিল কি? হ্যাঁ, তুই তো কিছুই জানিস না। মেহের তোকে কিছু বলেনি বুঝি? সে যাই হোক, মেহেরকে অ্যাডমিশন টেস্টের জন্য গাইডলাইন দিতে ওকে তোর আব্বু রেফারেন্স করেছে। মায়ের কথা শুনে আশ্চর্যে হতবাক হয়ে যায় সারাফ। কই, মেহের তো তাকে কিছুই বলেনি। মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা সূচক ভঙ্গিতে প্রশ্ন করে, মেহের তো আমাকে কিছু বলেনি আম্মু। কিন্তু আম্মু, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তো কোচিং ছিল, তাহলে বাড়িতে টিচার রাখার কি দরকার ছিল? তোর আব্বু কোচিংয়ে যেতে নিষেধ করেছে, ওখানে অনেক ছেলে মেয়ে থাকবে, তারপর কোচিং সেন্টারটা অনেকটাই দূরে। শরবত খাওয়া সম্পূর্ণ হয়ে যেতেই মায়ের হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বলে, কোচিংয়ে যেতে দিবে না ভালো কথা, বাসায় টিচার রেখেছো সেটাও ভালো কথা, কিন্তু ছেলে টিচার রাখার কি প্রয়োজন ছিল? মেয়ে টিচার রাখতে পারোনি? ছেলেটা যথেষ্ট ভদ্র আর তোর আব্বুর চেনা, তোর আব্বু ওকে ভালো বুঝেই মেহেরের জন্য রেখেছে। মায়ের কথায় মন হালকা হয় না সারাফের, তবুও কিছু না বলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে যায়। কারোর হাসাহাসির শব্দে নিচে স্টাডি রুমের দিকে চোখ যায়। চোখে পড়তেই দেখে মেহের আর একটা ছেলে হাসাহাসি করছে। দেখে মনে হচ্ছে খুব ফানি কিছু শুনেছে। ছেলেটা কেমন তাসরা দৃষ্টিতে মেহেরকে দেখছে, আর মেহের সে তার নিজের মতো করে এক মনে মন খুলে হেসে চলেছে। এই দৃশ্য দেখে মাথায় রক্ত উঠে যায় সারাফের। স্টাডি রুম থেকে চোখ সরিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে যায়। কিছুক্ষণ আগেই আজকের পড়া সমাপ্ত করে জাহিদ চলে গিয়েছে। জাহিদকে মেহের যেমন ভেবেছিল তেমন নয়, মন খোলা প্রাণবন্ত হাসি খুশি একটা ছেলে। মেহেরের সাথে খুব সহজেই মিশে গেছে। একদিনের পরিচয়ে মেহেরের অনেকটাই সংকোচ কেটে গিয়েছে। এখন সময়টা রাত 9টা। পড়া শেষ করে আর রুমে যাওয়া হয়নি মেহেরের। একবারে খেয়ে রুমে চলে যাবে এই ভাবনায়
ডাইনিং টেবিলে গিয়ে বসে আছে মেহের। হাবিব খন্দকার এসে বসেছে মেহেরের পাশের চেয়ারটায়। কিছুক্ষণের ভেতরেই সারাফও এসে উপস্থিত হয়। মেহেরের মুখোমুখি চেয়ারে বসে সারাফ। হাবিব খন্দকার মেহেরের দিকে তাকিয়ে বলে, মেহের, স্যারকে কেমন লেগেছে? স্যারের পড়া ভালো লেগেছে তোর? জি বড় আব্বু, স্যার অনেক ভালো মানুষ আর অনেক সুন্দর করে পড়ায়। আমার তো ভালোই লেগেছে, হাসি মুখে জবাব দেয় মেহের। মেহেরের কথা শুনে চোখ তুলে মেহেরের দিকে তাকায় সারাফ। সারাফের একই রকম দৃষ্টি দেখে ঘাবড়ে যায় মেহের। ভাবে সারাফ ভাই এইভাবে তাকিয়ে আছে কেন ওর দিকে? মেহেরের কথা শুনে হাবিব খন্দকার হাসি মুখে বলেন, ভালো লাগারই কথা, জাহিদ ছেলেটাই এইরকম। ভালো দেখেই তো তোর জন্য ঠিক করেছি। ইয়াসমিন খন্দকার সকালের খাবার পরিবেশন করছে, আর খাওয়ার মাঝে আর কোনো কথা হয় না। সকলে চুপচাপ খেয়ে নিজেদের রুমে চলে যায়। সবার শেষে খাওয়া সম্পূর্ণ হয়। মেহের শয়ন কক্ষের দিকে এগিয়ে যায়। মোবাইলে গেমস খেলছিল শারাফ। মেহেরকে রুমে প্রবেশ করতে দেখে বলে, স্যারকে খুব পছন্দ হয়েছে বুঝি? এইসব কোন ধরনের কথা বলছেন আপনি? কেন, নিজেই তো বলেছিস স্যারকে খুব মনে ধরেছে। মনে ধরার কথা আসছে কোথা থেকে? আপনি কি বলছেন সারাফ ভাই? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? কেন পারছিস না? আমি তো সোজাভাবেই কথা বলেছি। আপনার কথা কিছুই আমার বোধগম্য হচ্ছে না। স্যারকে বাসায় এনেছে কি রং তামাশা করার জন্য? কি সব বলছেন আপনি? রং তামাশা? কিসের রং তামাশা? ঢং করা হচ্ছে আমার সাথে? পড়তে বসেছিল নাকি হাসি তামাশা করতে বসেছিলি? হাসতে হাসতে তো উম, একেবারে ছেলেটার গায়ে ঢলে পড়তি। আপনি না দেখে কিছু বলবেন না সারাফ ভাই। উনি একটা ফানি কথা বলেছিল, এটা দেখেই আমি হেসেছিলাম। ছেলেদের গায়ে ঢলে পড়ার মতো স্বভাব আমার নেই। হ্যাঁ, আপনি তো সতী সাবিত্রী, আমি সব দেখেছি। আমাকে কিছু শেখাতে আসবি না। আমার সব কিছু নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন সারাফ ভাই? আমি যেটা মন চাই তাই করব। তাতে তো এতে আপনার আপত্তি কিসের? আমি কি একটুও হাসতেও পারবো না? হাসতে গেলেও আপনার অনুমতি নিতে হবে? আপনি কি করেন না করেন তা নিয়ে আমি কিছু বলি না, তাহলে আমার সব কিছু নিয়ে আপনি এত কথা বলেন কেন? আমাকে আমার মতো করে ছেড়ে দেন। ছেড়ে দিব? রাইট, ছেড়ে দিব। কয়েকটা মাসের অপেক্ষা, তারপরে তোকে সারা জীবনের মতো মুক্তি দিয়ে দিব। আমিও না হয় তোর উপস্থিতি সহ্য করতে পারছি না। হ্যাঁ, মুক্তিই দিয়ে দিন আমাকে। আমারও দম বন্ধ হয়ে আসছে আপনার সাথে থাকতে থাকতে। এই দম বন্ধকর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারলেই আমি একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবো। আপনার সাথে এক ঘরে থাকতে দম বন্ধ হয়ে আসছে আমার। আর নিতে পারছি না আমি। আমারও মুক্তি চাই। আপনার মতো মানুষের সাথে আমার পক্ষে থাকা সম্ভব নয়। এই দম বন্ধ কর সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারলে আপনি আমি দুজনেই মুক্তি পাবো। একদমে কথাগুলো বলে নিঃশ্বাস ফেলে মেহের। ইদানিং সারাফের মেজাজটা আগের তুলনায় একটু বেশি খিটখিটে হয়ে থাকে। মেহের দিন দিন তার কথার অবাধ্য হয়ে যাচ্ছে। একটা কথা বলেই পাল্টা ও উত্তর রেডি রাখে মেহের। তার কোনো কথা মানতেই চায় না, সব কথার বিরোধিতা তা করে। আজকে অফিস থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে সারাফের। বিকালের পর থেকে বৃষ্টি পড়ছে। থেমে থেমে বৃষ্টির প্রকোপ বেড়ে চলেছে। বৃষ্টির প্রকোপ একটু হালকা হলে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সারাফ। বাড়ির ভেতরে প্রবেশ করতেই ভুরু কুঁচকে যায় সারাফের। একদম শান্ত হয়ে আছে বাড়িটা। এই সন্ধ্যাবেলা লাইট অফ করে রেখেছে ড্রয়িং রুমে। তার উপরে বাড়িতে কারোর সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পুনরায় ড্রয়িং রুমে আসে সারাফ। মায়ের নাম ধরে দুইবার ডাক দেয়, কোনো সাড়া আসে না। মায়ের সাড়া শব্দ না পেয়ে মর্জিনা খালাকে ডাক দেয়। ছুটে আসেন মর্জিনা খালা। সারাফের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে সারাফ আব্বা? কোনো কিছুর প্রয়োজন ছিল কি? আমি কি কিছু বানিয়ে দিব তোমাকে? না, কিছু বানিয়ে দিতে হয় না। আচ্ছা মর্জিনা খালা, বাড়ি এত চুপচাপ কেন? সবাই কোথায়? আম্মুকে ডাকছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না কেন? আম্মু কোথায় গিয়েছে? বড় ম্যাডাম আর বড় স্যার তো তাদের কোন এক আত্মীয়র বাসায় গিয়েছে।
আত্মীয়র বাসায়? কিন্তু আম্মু তো আমাকে কিছুই বলেনি। মায়ের নাম্বারে ফোন দিয়ে জানতে পারে মায়ের বান্ধবী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, তাই ওনাকে দেখতে গিয়েছে। আশার আসতে দেরি হতে পারে, সাথে আব্বু আছে। মর্জিনা খালার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মেহের কোথায় খালা? মেহের আম্মার কথা তো সঠিক বলতে পারছি না, তবে মনে হয় বৃষ্টি দেখে বৃষ্টিতে ভিজছে ছাদে চলে গিয়েছে মনে হয়। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার কাজে যাও। মর্জিনা খালা চলে গেলে সারাফ ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়, মনে মনে ভাবে, এই সন্ধ্যাবেলায় এইভাবে বৃষ্টিতে ভিজলে তো জ্বর হতে পারে। এমনিতেই অল্প ঠান্ডা লাগলেই মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। এই সব ভাবনার মাঝেই ছাদে গিয়ে উপস্থিত হয় সারাফ। ছাদে প্রবেশ করতেই তার চোখের রাগে লাল হয়ে গিয়েছে। মেহেরের কাছে গিয়ে হ্যাচকা টান মারে। এইভাবে টান মারায় তাল সামলাতে না পেরে সারাফের বুকে এসে পড়ে মেহের। বুক থেকে মাথা উঠিয়ে সারাফের দিকে চোখ তুলতে ঠাস ঠাস শব্দে পর পর দুইটা থাপ্পড় পড়ে মেহেরের কোমল মসৃণ গালে। গালে হাত দিয়ে জিজ্ঞাসা সূচক ভঙ্গিতে তাকিয়ে থাকে সারাফের দিকে। কি হয়েছে কিছুই বোধগম্য হচ্ছে না মেহেরের। হঠাৎ করেই এইভাবে এসে তাকে থাপ্পড় মারলো কেন সারাফ ভাই? রাগে মাথা দপদপ করছে সারাফের। দুইটা থাপ্পড় মেরেও রাগ এক ফোঁটাও কমেনি। টেনে হিঁচড়ে ছাদ থেকে নিয়ে যায় মেহেরকে। নিজেদের রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেহেরকে। এইভাবে ধাক্কা দেওয়াই হুমড়ি খেয়ে খাটের ওপরে গিয়ে পড়ে মেহের। সারাফ রাগে হুংকার দিয়ে বলে ওঠে, জলদি গিয়ে কাপড় চেঞ্জ কর মেহের। বেশিক্ষণ আমার সামনে এইভাবে থাকলে কিছু একটা হয়ে যেতে পারে। মেহের কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কি হলো সারাফ ভাইয়ের? আস্তে করে খাট থেকে নেমে বলে, আপনি এমন করছেন কেন সারাফ ভাই? কি করেছি আমি? তুই কি করেছিস তুই জানিস না? না, জানি না। শুধু বৃষ্টিতে ভিজেছি। বৃষ্টিতে ভেজা কি কোনো অপরাধ? বৃষ্টিতে ভেজা কোনো অপরাধ না, কিন্তু নষ্টামি করা অপরাধ। কি সব বলছেন আপনি? আমার কোনো কিছুই আপনার সহ্য হয় না, এটাই আসল কথা। সব কিছুতে আপনার ভুল খুঁজে বের করতেই হবে। আমাকে অপমান না করলে কি আপনার পেটের ভাত হজম হয় না? মেহেরের কথা শুনে রেগে যায় সারাফ। নষ্টামি করবে আবার তাকে দোষারোপ করবে? কিছুক্ষণ আগের ঘটনা। ছাদে গিয়ে দেখে মেহের লাফালাফি করে বৃষ্টিতে ভিজছে। পরনের সাদা জামাটা ভিজে গায়ে লেপ্টে আছে। বৃষ্টির পানিতে পরনের কাপড় ভিজে যাওয়ার কারণে শরীরের কিছু অংশ বোঝা যাচ্ছিল। অপর পাশের বিল্ডিং এর একটা ছেলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহেরের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিল। মেহেরের সেই দিকে ধ্যান নেই। সে তার নিজ মনে বৃষ্টি উপভোগ করে চলেছে। কিন্তু ছেলেটার এই রকম বাজে দৃষ্টি দেখে সারাফের মাথাটা গরম হয়ে যায়। তাই তাৎক্ষণিক মেহেরকে টেনে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসে। মেহেরকে টেনে আয়নার সামনে নিয়ে দাঁড় করায় সারাফ। মেহেরের দিকে তাকিয়ে বলে, আয়নায় নিজের প্রতিফলন দেখ, আশা করি বাকিটা তুই বুঝে যাবি। আয়নায় নিজের দিকে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে ফেলে মেহের। সাদা জামা ভিজে থাকায় স্পষ্ট হয়ে উঠেছে শরীরের অনেক অংশ। লজ্জায় লাল গাল দুটো লাল হয়ে যায়। মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। সারাফের কাছ থেকে ছুটে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে হাঁপাতে থাকে মেহের। ইস, সারাফ ভাই কি বাজে মেয়ে ভেবেছে তাকে। এই জন্যই মনে হয় এভাবে রেগে গিয়েছিল। বৃষ্টিতে ভেজার কারণে কোনো দিকে ধ্যান ছিল না। লজ্জায় মরি মরি অবস্থা মেহেরের। ফ্রেশ হতে গিয়ে খেয়াল হয় জামা না নিয়ে ওয়াশরুমে চলে এসেছে। ধিমি স্বরে থাকা সারাফের দিকে তাকিয়ে বলে, সারাফ ভাই, আলমারি থেকে আমার এক সেট থ্রি পিস বের করে দিবেন? আমি না কাপড় নিয়ে ওয়াশরুমে এসেছি। সারাফ কোনো বাক্য বিনিময় না করেই চুপচাপ আলমারি থেকে মেহেরের পোশাক বের করে এগিয়ে দেয় ওয়াশরুমে থাকা মেহেরের দিকে। মধ্যরাতে কারোর গোঙানির আওয়াজ পেয়ে ঘুম হালকা হয়ে যায় সারাফের। বেড থেকে উঠে গিয়ে লাইটটা অন করে। মেহেরের দিকে তাকিয়ে দেখে কেমন ছটফট করছে। কাছে গিয়ে স্পর্শ করতেই ছিটকে সরে আসে সারাফ। জ্বরে গা পুড়ে যাচ্ছে। জ্বরের প্রকোপে শরীরে আগুন হয়ে আছে। নিশ্চয়ই বৃষ্টিতে ভেজার কারণে জ্বর চলে এসেছে। মেহেরের কাছে গিয়ে মেহেরের নাম ধরে ডাক দেয় সারাফ। কোনো সাড়া শব্দ আসে না মেহেরের কাছ থেকে। মা, মা,
মৃদু শব্দ করে মেহের ডাকছে। জ্বরের ঘোরে হয়তো মায়ের কথা মনে পড়ছে। ফার্স্ট এইড বক্স এনে থার্মোমিটার দিয়ে জ্বর মাপে সারাফ। 103 ডিগ্রি তাপমাত্রার জ্বর। গালে মৃদু চাপড় মেরে মেহেরকে ডাকতে থাকে সারাফ। মেহের কোনো সাড়া না দিয়ে হাত টেনে ধরে সারাফের। সারাফের হাত টেনে ধরে বুকে জড়িয়ে ধরে। হাতের তালুতে চুমু খেয়ে বলে, মা, মা তুমি এসেছো, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে চাই না। ওই সারাফ ভাইটা আছে না, উনি খুব পচা, আমাকে কথায় কথায় মারে, গালি দেয়, খারাপ ভাষায় অপমান করে, আমার খুব কষ্ট হয় জানো তো মা। ওনার খারাপ ভাষার গালিগালাজ শুনলে আমার অনেক কান্না পায়। তুমি কেন চলে গেলে? আমাকেও তোমার কাছে নিয়ে যাও না মা। সারাফের হাতটা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলে মেহের। স্তব্ধ হয়ে গিয়েছে সারাফ। মেহেরের হয়তো হুঁশে নেই, কিন্তু সে তো সজ্ঞানে আছে। এইভাবে মেহেরের কোমল স্পর্শ পেয়ে গাটা কেমন যেন কাঁটা দিয়ে ওঠে। জ্বরের ঘোরে মেয়েটা তাকে মা ভেবে তার নামেই বিচার দিচ্ছে ভাবতেই আনমনে হেসে ওঠে সারাফ। আস্তে করে মেহেরের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে কিচেনে চলে যায়। কিচেন থেকে একটা বোল নিয়ে আসে। এত রাতে আর মাকে ডিস্টার্ব করতে ইচ্ছে হয়নি সারাফের, তাই নিজেই কাজগুলো করে নিচ্ছে। বলে করে কিছুটা পানি নিয়ে নেয়। জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে। মাথায় জলপটি দিলে হয়তো জ্বর কিছুটা কমতে পারে। একটা কাপড় নিয়ে বোলের পানিতে ভিজিয়ে মেহেরের মাথায় চেপে ধরে। খানিকক্ষণ পর পরই কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে মেহেরের মাথায় চেপে ধরে সারাফ। জ্বরের প্রকোপে মেয়েটা কেমন যেন নেতিয়ে পড়েছে। চুলগুলো এলোমেলো, ফর্সা, গাটা লাল হয়ে গিয়েছে, ঠোঁট দুটো শুষ্ক হয়ে রয়েছে। সারা রাত বিরতিহীনভাবে মাথায় জলপট্টি দিতে থাকে সারাফ। শেষ রাতের দিকে ক্লান্ত হয়ে মেহেরের কাছে শুয়ে পড়ে। সূর্যের তীর্যক রশ্মি চোখে পড়ায়। ঘুমে আচ্ছন্ন মেহেরের ঘুমে ব্যাঘাত ঘটে। সারা শরীর ব্যথায় অবশ হয়ে আছে। জ্বরের প্রকোপে শরীরটা ম্যাজ ম্যাজ করছে। টেনে টেনে ও চোখের পাতা খুলতে পারছে না। শরীর নাড়াতে গিয়ে টের পায় বুকের ওপরে ভারী কিছু অনুভব হচ্ছে। তাকিয়ে দেখে সারাফের হাত জড়িয়ে ধরে শুয়ে আছে সে। আঁতকে ওঠে। আসতেই আস্তে করে হাতটা সরিয়ে দেয়। সারাফ তার পাশে একটা চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। পাশে একটা বোল আর ভেজা কাপড়। কি হয়েছে বুঝতে পেরে আনমনে হেসে ওঠে। সারাফ ভাই তাকে সারা রাত জেগে জলপটি দিয়ে দিয়েছে। কথাটা ভাবতেই কেমন যেন আনন্দ লাগছে মেহেরের। মেহেরের নড়াচড়ার মাঝেই আড়মোড়া ভেঙে ঘুম থেকে জেগে ওঠে সারাফ। মেহেরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ঘুম ভেঙে গিয়েছে? কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, তাপমাত্রা আগের থেকে কিছুটা কম। মেহেরকে বলে, তুই উঠে পড়লি কেন? সারাফের এই রূপ ব্যবহার দেখে হতবাক মেহের। এ কোন সারাফ ভাইকে দেখছে সে? তার সাথে এত ভালো ব্যবহার করছে, আবার তার যত্নও নিচ্ছে। নিজের ভাবনাকে সাইডে রেখে সারাফের কথার জবাব দেয়, ঘুম ভেঙে গিয়েছে সারাফ ভাই, আমি একটু ওয়াশরুমে যাব বলে উঠতে চাই, কিন্তু দুর্বলতার কারণে পড়ে যেতে নাই। তার আগেই সারাফ ধরে ফেলে মেহেরকে। আস্তে করে দাঁড় করিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে মেহেরের জন্য অপেক্ষা করে। মেহের ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলে পুনরায় মেহেরকে ধরে ধরে খাটে নিয়ে বসিয়ে দেয়। মেহেরের দিকে তাকিয়ে বলে, রুমের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, আমি আম্মুকে বলে তোর খাবার ওপরে পাঠিয়ে দিচ্ছি। বলেই কক্ষ ত্যাগ করে সারাফ। সারাফের আজকের ব্যবহার মেহেরকে অবাকতর করে চলেছে। সারাফ ভাই এটা? না, আমি মনে হয় স্বপ্ন দেখছি। হাতে চিমটি কাটে, ব্যথায় আউচ করে ওঠে। হাত ডলে মেহের। মাথা চাপড়ে বলে, না, আমি স্বপ্ন দেখছি না, এটা সত্যিই সারাফ ভাই। তড়িঘড়ি করে রুমে প্রবেশ করে ইয়াসমিন খন্দকার। মেহেরের দিকে এগিয়ে এসে হাতড়ে গলা কপাল চেক করে চিন্তিত ভঙ্গিতে বলে, জ্বর কি খুব বেশি এসেছে রে মেহের? আমাকে ডাকবি না? সারাফ গিয়ে বলছে, আম্মু মেহেরের জ্বর এসেছে, তুমি ওর খাবারটা রুমে পাঠিয়ে দাও। ওর কথা শুনেই তো ছুটে এলাম। কালকে অনেক রাত করে বাড়ি ফিরেছিল, অনেক রাত হয়ে গিয়েছিল বলে আর তোদেরকে ডাকিনি। রাতে নাকি জ্বর এসেছিল, এখন কেমন লাগছে? বড় মা, এত হাইপার হচ্ছ কেন? জ্বর খুব বেশি নয়,
রাতের থেকে একটু কমই। তুমি এত প্যানিক করো না, ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। মর্জিনা আপাকে বলে এসেছি তোর খাবারটা ওপরে নিয়ে আসতে। এখনো আসছে না কেন বলেই মর্জিনা আপা নাম ধরে হাঁক ছাড়েন। নাস্তার প্লেট হাতে ছুটে আসে মর্জিনা খালা, ব্যস্ত ভঙ্গিতে বলে, বড় ছাড় আর সারাফ আব্বার নাস্তা দিতে গিয়েই দেরি হয়ে গিয়েছে। মেহের আম্মার জন্য নাস্তা নিয়ে এসেছি বলেই নাস্তার প্লেটটা ইয়াসমিন খন্দকারের দিকে এগিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, ওদের কি লাগে না লাগে গিয়ে দেখো, আমি মেহেরকে খাইয়ে দিয়ে আসছি। রুম ছেড়ে চলে যান মর্জিনা খালা। ইয়াসমিন খন্দকার একটা চেয়ার টেনে মেহেরের সামনে বসে, ভাতের লোকমা মেখে মেহেরের সামনে বাড়িয়ে দিতেই ঝরঝর করে কেঁদে ওঠে মেহের। মেহেরের আকস্মিক কান্নায় হতবাক হয়ে যান ইয়াসমিন খন্দকার। মেহেরের গাল টেনে দিয়ে বলে, কি হয়েছে, কোথাও কষ্ট হচ্ছে কি, এইভাবে কাঁদছিস কেন? কান্নারত স্বরে জবাব দেয়, বড় মা, তুমি এত ভালো কেন, হঠাৎ এই কথা কেন বলছিস? আজকে মায়ের কথা খুব মনে পড়ছে। তোমার তোমরা না থাকলে আজকে আমি কোথায় থাকতাম, কি হতো আমার? আত্মীয় পরিজন বলতে কেউ নেই। তোমরা আমার কেউ না হয়েও কিভাবে নিজেদের একজন ভেবে এইভাবে আদর যত্ন স্নেহ দিয়ে বড় করেছো, তোমাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এখন তোকে বলেছি এইসব কথা বলতি? তুই আমার মেয়ে, জন্ম দিলেই কি শুধু মা হওয়া যায়? তোকে হয়তো আমি পেটে ধরিনি, তবু তুই আমার মেয়ে। তোর সাথে হয়তো আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক রয়েছে। তুই আগে হয়তো কেউ ছিলি না, কিন্তু তুই এখন খন্দকার বাড়ির বউ, আমার পুত্রবধূ বলেই জড়িয়ে ধরে। মেহেরও জড়িয়ে ধরে কেঁদে ওঠে। এই মানুষগুলো এত ভালো কেন? মেহেরের চোখে জল মুছে দিয়ে ধীরে ধীরে খাবার খাওয়াতে থাকে ইয়াসমিন খন্দকার। খাওয়া শেষে একটা প্যারাসিটামল খাইয়ে দিয়ে যায়। সকালের নাস্তাটা খেয়ে নিজ কক্ষে আসে সারাফ। এখন সকাল 10টা বাজে, অফিসে যেতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে সারাফ। খাটে হেলান দিয়ে শুয়ে আছে মেহের, এক মনে সারাফের দিকে তাকিয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় টাই, শার্টের ওপরে কালো কোট পরে নেয়। সবশেষে পারফিউম স্প্রে করে সারা শরীরে। পারফিউমের গন্ধে গা গুলিয়ে ওঠে মেহেরের। ওড়না দিয়ে মুখ চেপে ধরে, বেশি কিছু না ধরে, কোনো কিছুর ঘ্রাণ একদমই সহ্য হয় না মেহেরের। নাকে প্রবেশ করালেই কেমন যেন বমি এসে পড়ে। মেহেরের অবস্থা দেখে ভুরু কুঁচকে তাকায় সারাফ। জিজ্ঞাসা সূচক ভঙ্গিতে প্রশ্ন করে, এমন করছিস কেন? পারফিউমের কড়া স্মেলে বমি বমি ভাব লাগছিল সারাফ ভাই। এত বাজে স্মেলের পারফিউম তো আমি ব্যবহার করি না, যেটার গন্ধে তোর বমি এসে পড়বে। এত কিছু জানি না, আমার বমি বমি পাচ্ছে। আপনি প্লিজ জলদি ঘর থেকে বের হন, বেশিক্ষণ এই গন্ধ আমার নাকে প্রবেশ করলে বমি করে ভাসিয়ে ফেলবো। মনে হচ্ছে মেহের বমি করেই ফেলেছে, এমন একটা ভাব করে নাক মুখ কুঁচকে রুম থেকে বের হয়ে যায় সারাফ। যাওয়ার আগে অফিস ব্যাগটা নিয়েই বের হয়। সারাফ রুম থেকে বের হতেই নাক থেকে ওড়নাটা সরায় মেহের। দম বন্ধ হয়ে আসছিল, কি হয়েছে তার কিছুই বোধগম্য হচ্ছে না। কালকে ইয়াসমিন খন্দকার মাছ রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছ বের করেছিল। মেহের পাশে দাঁড়িয়ে দেখেছিল। মাছের তীব্র গন্ধ নাকে প্রবেশ করতেই গা গুলিয়ে ওঠে মেহেরের। মুখ চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ইয়াসমিন খন্দকার রান্না ফেলে ছুটে আসেন। মেহেরকে আগলে ধরে জিজ্ঞেস করেন, কি হয়েছে, খারাপ লাগছে কি? বমি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে মেহের। চোখে মুখে পানির ছিটা দিয়ে ধীরে ধীরে বলে, জানি না কি হয়েছে, মাছের গন্ধ নাকে প্রবেশ করতেই কেমন যেন গা গুলিয়ে উঠল। শুধু মাছের গন্ধ না, অনেক কিছুর গন্ধই কিছুদিন ধরে সহ্য হচ্ছে না। এইগুলোর তীব্র গন্ধ নাকে প্রবেশ করলেই শুধু গা গুলিয়ে ওঠে। কি বলিস? কিছু একটা আন্দাজ করতে পেরেই ইয়াসমিন খন্দকার জিজ্ঞেস করেন, তোর লাস্ট পিরিয়ড হয়েছিল কবে? বড় মায়ের কথা শুনে আঁতকে ওঠে মেহের। হঠাৎ বড় মা এই প্রশ্ন করছে কেন? পিরিয়ডের কথা জিজ্ঞেস করায় মাথায় আসে লাস্ট 2 মাস ধরে তার পিরিয়ড মিস যাচ্ছে। বড় মা কি মিন করে কথাটা মাথায় আসতেই মাথা যন্ত্রণায় চেপে ধরে। বড় মা যা আশঙ্কা করেছে যদি তা হয়ে যায়
তাহলে তো সর্বনাশ। চিন্তায় মাথা কাজ করছে না মেহেরের। মেহেরের সাথে কথার মাঝে ইয়াসমিন খন্দকারের ডাক পড়েন। হাবিব খন্দকার ডাকছেন। তড়িঘড়ি করে ইয়াসমিন খন্দকার মেহেরকে ছেড়ে ওপরে চলে যান। কালকের ঘটনা মাথায় আসতেই মেহেরের সারা শরীর ঘামতে থাকে। বড় মা যেটা ভেবে প্রশ্ন করেছিল, এটা সত্য হলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। চিন্তায় মাথা হ্যাং হয়ে যাচ্ছে মেহেরের। মাথা চেপে ধরে বসে আছে। বিকালে শরীরটা একটু ভালো লাগলে রুম থেকে বের হয় মেহের। ড্রয়িং রুমে গিয়ে বসে। ড্রয়িং রুমে কেউ নেই। বড় মা মনে হয় নামাজ পড়ছে। মর্জিনা খালা সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করছে। হাতে একটা ব্যাগ। মনে হয় বাজার থেকে কিছুটা একটা কিনে নিয়ে এসেছে। ব্যাগ নিয়ে মেহেরের কাছে আসতেই ওয়াক ওয়াক করতে করতে বেসিংয়ে ছুটে যায় মেহের। নামাজ শেষ করে নিচে আসছিলেন ইয়াসমিন খন্দকার। মেহেরের এইরূপ অবস্থা দেখেই ভুরু কুঁচকে যায়। কালকে ঠিক করে মেহেরকে কিছু জিজ্ঞেস করতে পারেনি, কিন্তু তার মনে যে সন্দেহের দানা বেঁধেছিল, উনি আশঙ্কা করেছেন এটাই ঠিক। বমি করে ক্লান্ত হয়ে গিয়েছে মেহের। মর্জিনা খালা মেহেরকে ধরে সোফায় নিয়ে গিয়ে বসায়। চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, তোমার কি বেশি খারাপ লাগছে মেহের আম্মা? খালা, তোমার ব্যাগে কি শুটকি? ওটা সরাও আমার সামনে থেকে। ওটার গন্ধে আমার বমি আসছে। ওড়না দিয়ে মুখ চেপে কথাগুলো বলে মেহের। হ্যাঁ, ব্যাগে তো শুটকি। বড় আম্মা বলেছে শুটকি কিনে আনতে। ওনার নাকি শুটকির ভর্তা খেতে মন চাচ্ছে। তোমার কি অসুবিধা হচ্ছে? দাঁড়াও, শুটকির ব্যাগটা রান্নাঘরে রেখে আসছি। বলেই ব্যাগ হাতে রান্নাঘরে ছুটে যান। ততক্ষণে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে ইয়াসমিন খন্দকার। মেহেরের পাশে বসে মেহেরকে জিজ্ঞেস করে, শরীর এখন কেমন? আগের থেকে একটু বেটার বড় মা, কিন্তু আমার তো তোকে দেখে ভালো মনে হচ্ছে না। চোখে মুখের কি অবস্থা হয়ে রয়েছে? চল ডাক্তার দেখিয়ে আনি। কিছুদিন ধরে অনেক অসুস্থ লাগছে তোকে। ডাক্তার দেখলে সমস্যাটা বুঝতে পারবো। না বড় মা, ডাক্তারের কাছে যেতে হবে না। এমনিতেই ঠিক হয়ে যাব। তুমি চিন্তা করো না। কিচ্ছু ঠিক হবে না। চল ডাক্তারের কাছে। শরীরটা কেমন দুর্বল হয়ে গিয়েছে। জ্বরের কারণে এমন হয়েছে। ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। সময়ই সন্ধ্যা। মাগরিবের নামাজ পড়ে একটু রুমে বসেছিল মেহের। দরজা ঠেলে রুমে প্রবেশ করে ইয়াসমিন খন্দকার। মেহের খাট থেকে উঠে ইয়াসমিন খন্দকারের পাশে দাঁড়ান। জিজ্ঞেস করেন, কোনো কিছুর প্রয়োজন ছিল কিনা বড় মা? না, তোকে একটা জিনিস দিতে এসেছি। হাতে থাকা প্রেগনেন্সির কিটটা মেহেরের দিকে এগিয়ে দেয়। প্রেগনেন্সির কিটটা দেখে আশ্চর্যে হতবাক হয়ে যায় মেহের। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। মেহেরের থমকে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াসমিন খন্দকার জিজ্ঞেস করেন, কি হয়েছে? এরকম হতবাক হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কিটটা নিয়ে এগিয়ে গিয়ে পরীক্ষা করে দেখ। তোর কথা শুনে আমার যেটা সন্দেহ হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষা করার মাধ্যমে। কাঁপা কাঁপা হাতে প্রেগনেন্সি কিটটা হাতে নেয় মেহের। কিট নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রেগনেন্সি কিটে স্পষ্ট দুইটা লাল দাগ। কিট হাতে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে মেহের। চিন্তায় যন্ত্রণায় নিজেকে পাগল পাগল লাগে। মুখ চেপে ধরে বসে পড়ে। দরজায় অনবরত করাঘাতের শব্দে নিজেকে ঠিকঠাক করে মেহের। চোখের মুখে পানির ঝাপটা দিয়ে ওয়াশরুম থেকে বের হয়। মেহেরকে দেখে চিন্তিত ভঙ্গিতে ইয়াসমিন খন্দকার জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে? এতক্ষণ ওয়াশরুমে কি করছিলি? কিট কোথায় দেখি? কাঁপা কাঁপা হাতে এ থাকা কিটটা এগিয়ে দেয় ইয়াসমিন খন্দকারের দিকে। ইয়াসমিন খন্দকার যেটা ভেবেছিলেন সেটার ভাবনা বাস্তবিক হওয়ায় খুশিতে জড়িয়ে ধরে মেহেরকে। মেহেরের দুই চোখ দিয়ে আপনা আপনি গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু জল। মেহেরকে সামনে ঘুরিয়ে ইয়াসমিন খন্দকার হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেহের, আমার যে কি খুশি লাগছে তোকে কি বলবো। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। মেহের, তুই কিন্তু এখন বেশি বেশি দৌড়ঝাঁপ করবি না। এটা করবি না, সেটা করবি না, কত কি উপদেশ দিয়ে চলেছে, কিন্তু মেহেরের কানে কোনো কিছুই প্রবেশ করছে না। সে আছে তার চিন্তায়। মেহের নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে। সারাব ভাই এই খবরটা শুনলে কেমন রিয়াক্ট করবে ভাবতেই মেহের আঁতকে উঠছে। মেহেরকে ধরে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসায় ইয়াসমিন খন্দকার মর্জিনা খালাকে ডেকে খুশির খবরটা জানায়। মর্জিনা খালা খবর শুনেই ফ্রিজ থেকে ছুটে গিয়ে মিষ্টি আনতে। অফিস শেষ করে বাবা ছেলে বাড়িতে প্রবেশ করে। হাবিব খন্দকার আর সারাফকে দেখে ইয়াসমিন খন্দকার হাসি মুখে বলেন, তোমরা চলে এসেছো? হ্যাঁ, তা আজকে তোমাকে এত খুশি লাগছে কেন ইয়াসমিন? হাবিব খন্দকার স্ত্রীর উদ্দেশ্যে কথাটা বলেন। খুশি হব না বলছো? এত খুশির একটা খবর শুনে কি খুশি না হয়ে কি পারা যায়?
তা খুশির খবরটা কি আমাদেরও একটু বলো। তুমি দাদা হতে চলেছো, আমাদের মেহের প্রেগনেন্ট। ক্লান্ত ভঙ্গিতে বাড়িতে প্রবেশ করে পানি খেতে নিচ্ছিল সারাপ। মেহের প্রেগনেন্ট শুনে দুম করে সব পানি মুখ থেকে বেরিয়ে যায়। আশ্চর্য হতবাক হয়ে যায়। সে কি ঠিক শুনেছে? মেহের প্রেগনেন্ট? খুশিতে হাবিব খন্দকার লাফিয়ে ওঠেন। মেহেরের কাছে গিয়ে বসে বলেন, কি বলছো কি? আমি দাদা হব? আমাকে এতক্ষণে খবরটা জানিয়েছো কেন? খবরটা পেয়েছি তো কিছুক্ষণ আগে। ইয়াসমিন মিষ্টি আনাও, সারা পাড়ার মানুষকে আজকে মিষ্টি খাওয়াবো। আমি দাদা হতে চলেছি। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে কি বলবো। ইয়াসমিন খন্দকারও হাসি মুখে বলেন, হ্যাঁ, ড্রাইভারকে বলে মিষ্টি আনিয়ে নিচ্ছি। মেঘের মাথা নিচু করে বসে রয়েছে, তার চোখ দুটো ছলছল করছে। কি থেকে কি হয়ে গেছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। সারা ভাই নিশ্চয় বাচ্চাটাকে অস্বীকার করবে। সব চিন্তা সাইডে রেখে ড্রয়িং রুমে আসে সারাফ। সারাফকে দেখেই হাবিব খন্দকার ছোপা থেকে উঠে এসে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, কংগ্রাচুলেশন সারাফ, আমি অনেক খুশি হয়েছি। আমি ভাবতে পারিনি এত জলদি জলদি দাদা হওয়ার সুখবর পাবো। তুমি মেহেরকে মেনে নিয়ে তোমার তোমাদের সংসারটা এগিয়ে নিয়ে যাচ্ছ দেখে আমি অনেক খুশি। মেহেরের এক্সট্রা যত্ন নিও। ও কিন্তু এখন আর একা নয়। খন্দকার বাড়ির বংশধর বেড়ে উঠছে ওর মাঝে। বাবার কথার প্রেক্ষিতে শুধু মুচকি হাসি উপহার দেয় সারাপ। চোখ তুলে এক পলক তাকায় মেহেরের দিকে, দেখে মেহের মাথা নিচু করে বসে রয়েছে। ইয়াসমিন খন্দকার সারাপকে বলে, তুই মেহেরকে নিয়ে ওপরে চলে যা, ক্লান্ত হয়ে ফিরেছিস। আমি শরবত বানিয়ে মর্জিনা আপাকে দিয়ে পাঠাচ্ছি। সারাপ কিছু না বলে গটগট করে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। ইয়াসমিন খন্দকার মেহেরকে বললেন, তুইও ওপরে যা, দেখ সারাফের কি লাগে। ভয়ে ভয়ে মেহেরের আত্মা শুকিয়ে যাচ্ছে। সারাফ ভাই এখন তার সাথে কি করবে ভাবতেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে উঠে ওপরে চলে যায় মেহের। কাপা কাপা পায়ে দরজা ঠেলে রুমে প্রবেশ করে মেহের। এক হাত কপালে চেপে ডিভানে বসে রয়েছে সারাফ। দেখেই বোঝা যাচ্ছে কিছু নিয়ে ডিপ্রেশনে আছে। ভয়ে মেহেরের কলিজা সহ কেঁপে উঠছে। মেহেরের রুমে আগমন বুঝতে পেরে নড়ে চড়ে ওঠে সারাফ। মেহেরের দিকে তাকিয়ে বলে, আর আর ইউ হ্যাপি মেহের? সারাফের কথা শুনেই ভয় হচ্ছে মেহেরের। ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে বোঝায় সে সারাফের কথাটি বুঝতে পারেনি। ডিভান থেকে উঠে এসে মেহেরের সামনে দাঁড়ায় সারাফ। সারাফকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রাণ পাখি উড়াল মারে মেহেরের। শরীরটা কেমন যেন দুলছে, এমনিই মনে হচ্ছে পড়ে যাবে। সারাফ আস্তে করে বলে, এইসব কি মেহের? ভয়ে মেহেরের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কাপা কাপা স্বরে বলে, সারাফ ভাই, আপনি প্লিজ রেগে যাবেন না। ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শোনেন। ও রিয়েলি? রেগে যাব না? এইসব কি করে হলো মেহের? বিলিভ মি সারাফ ভাই, কি থেকে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। বুঝতে পারিসনি? কেন পারিসনি? বাচ্চাটা কি আকাশ থেকে টপকে এসেছে? কাঁদো কাঁদো স্বরে মেহের বলে, আপনার জন্যই তো এসব হয়েছে সারাফ ভাই। আমি মানছি আমি একটা ভুল করে ফেলেছি, তাই তো ভুলটা যেন আর বড় না হয় তার চেষ্টা করেছিলাম। তোকে তো ঔষধ দিয়েছিলাম, তুই ঔষধটা খাসনি কেন? কি করেছিস ঔষধের? মেহের ধিমি স্বরে বলে, আসলে আসলে কি হয়েছে সারাফ ভাই, ঔষধটা জানালা দিয়ে ফেলে দিয়েছিলাম। আশ্চর্যে হতবাক হয়ে যায় সারাফ। রাগে গজগজ করতে করতে মেহেরকে বলে, আর ইউ কিডিং উইথ মি? তুই কি বাচ্চা? ওষুধ না খেয়ে ফেলে দিয়েছিলি কেন? সারাফকে রেগে যেতে দেখে ভয় পেয়ে যায় মেহের। মৃদু স্বরে বলে, আমি আসলে কি হয়েছে, রাতে ওই ঘটনার পর আপনার ঔষধ দেখে রেগে গিয়েছিলাম। তাই আর কি রাগের মাথায় ঔষধগুলো জানালা দিয়ে ছুঁড়ে ফেলেছি। আমি বুঝতে পারিনি ঘটনা এত দূর গড়িয়ে যাবে। মন চাচ্ছে থাপড়ে তোর গাল লাল করে দিই বেয়াদব। ফাজলামি করিস আমার সাথে? কি ভেবেছিস তোর ধান্দা আমি ধরতে পারবো না? কি বলছেন ধান্দা? কিসের ধান্দা? ভং ধরবি না মেহের। তোকে আমার খুব ভালো করে চেনা আছে। আমাকে বিয়ে করে বাড়িতে আস্তানা গেড়েছিস, কিন্তু পাকাপোক্ত করতে পারিসনি, কেননা আমি তোকে মেনে নেইনি। তাই সুযোগের সদ্ব্যবহার করে নিলি। কি ভেবেছিস বাচ্চাটা হয়ে গেলে একেবারে এই বাড়িতে পাকাপোক্ত শিফট হয়ে যেতে পারবি, তাই না? দেখেছিস তো আমার বাবা মা কত খুশি নাতি নাতনির আগমনে খবর পেয়ে। তুই কি ভেবেছিস এইভাবে আমার জীবনে থেকে যেতে পারবি? খুব ভালো বুদ্ধি তোর মেহের। তোর প্ল্যান সাকসেসফুল। তুই হয়তো ভেবেছিস বাচ্চাটার দোহাই দিয়ে আমার জীবনে আস্তানা গেড়ে বসবি, কিন্তু তা হবে না। তোকে আমি যতটুকু সম্মান করতাম
আজকে তাও শেষ হয়ে গেল। তোর সম্পর্কে আমার ভাবনাগুলো আসলেই সত্য। তুই আসলেই একটা লোভী মেয়ে। কাপুরুষের মতো বাচ্চাটাকে আমি অস্বীকার করব না। আমি জানি এবং মানি বাচ্চাটি আমারই। বাচ্চার সকল দায়িত্ব আমি নিলাম, কিন্তু তোকে আমি মেনে নিতে পারবো না। ডিভোর্সের ভাবনা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেললাম আমার অনাগত সন্তানের কথা ভেবে। কিন্তু মেহের, তোকে আমি কতটুকু মেনে নিতে পারবো জানি না। বাচ্চার জন্য হয়তো আমাদের একসাথে সংসার করা হবে, তবে সেই সংসার কতটুকু সুখের হবে তাও আমি জানি না। বলেই হনহন করে ওয়াশরুমে চলে যায় সারাফ। মেহের ধপ করে বসে পড়ে খাটে। সে তো এমন কিছুই চায়নি। একটা সুখের সংসার চেয়েছিল, না হয় মুক্তি। এখন সুখের সংসারও হবে না, আবার মুক্তিও পাওয়া হবে না। এ কেমন সংসার হতে চলেছে তার? ভেবেই ঝরঝর করে কেঁদে ওঠে মেহের। রাত ৯টা। রাতের খাবার খেতে বসেছে হাবিব খন্দকার, সারাফ ও মেহের। খাবার পরিবেশন করছে ইয়াসমিন খন্দকার ও মর্জিনা খালা। খেতে ব্যস্ত থাকা মেহেরের দিকে তাকিয়ে ইয়াসমিন খন্দকার বললেন, আজকে তোর জ্বর ছিল দেখে জাহিদকে পড়াতে আসতে না করেছি। কালকে কি আসতে বলবো? বড় মায়ের কথা শুনে মৃদু মাথা দোলায় মেহের, যার অর্থ আসতে বলো। জাহিদের কথা শুনে রাগ ওঠে সারাফের। এই ছেলেটাকে তার মোটেও সুবিধার মনে হয়নি। কেমন ছ্যাঁচড়া টাইপের, কিভাবে যেন তাকিয়ে থাকে মেহেরের দিকে। মায়ের ডাকে ভাবনার সুতোর টান পড়ে। ইয়াসমিন খন্দকার ছেলেকে জিজ্ঞেস করেছে আর ভাত খাবে কিনা। মৃদু স্বরে সারাফ জবাব দেয়, অল্প দাও, বেশি দিও না কিন্তু। ভাতের বোল থেকে অল্প একটু ভাত সারাফের প্লেটে তুলে দেয় ইয়াসমিন খন্দকার। মেহের কনসিভ করার পর থেকে ঠিক করে কিছুই খেতে পারে না। সবজি দিয়ে অল্প একটু ভাত খাচ্ছে। খাওয়া শেষ করে রুমে প্রবেশ করে দেখে সারাফ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। মেহের ধীর পায়ে রুমে প্রবেশ করে। আস্তে করে খাটে শুয়ে সারাফের এক পাশে শুয়ে পড়ে। মাথার উপরে সিলিং ফ্যান ঘুরছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহের। জীবনের সমীকরণ তাকে কোথা থেকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। আস্তে করে হাত রাখে পেটের ওপর। এইখানে, এইখানে বেড়ে উঠছে একটা প্রাণ, তার আর সারাফ ভাইয়ের অংশ। সারাফ ভাইয়ের অংশ কথাটা ভাবতেই চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। তার স্বপ্ন ছিল একটা ছোট্ট সংসারের, যেখানে ভালোবাসা থাকবে, ভরপুর সুখ শান্তি থাকবে। সেই সংসারে তাদের একটা ছোট্ট বাচ্চা থাকবে। কিন্তু সে তো এমন সংসার চায়নি। ভালোবাসাবিহীন কোনো সংসার হয় নাকি? পরের দিন সকাল। সকাল 10টায় ঘুম ভাঙে মেহেরের। পাশ ফিরে দেখে সারাফ নেই, অফিসে চলে গিয়েছে সম্ভবত। ধীরে ধীরে খাট থেকে নেমে আসে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। এত বেলা করে কখনো ঘুম থেকে ওঠেনি সে। কালকে রাতে ঘুম হয়নি। সারা রাত ছটফট করেছে। শেষ রাতের দিকে চোখের পাতা লেগে এসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছে টের পায়নি। ড্রয়িং রুমের সোফায় ইয়াসমিন খন্দকার বসে কাঁথা সেলাই করছে। মেহের ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পাশে বসে। মেহেরকে দেখে চোখ তুলে তাকায় ইয়াসমিন খন্দকার ধমকে বলেন, এখন এত সিঁড়ি বেয়ে ওঠানামা করিস না, বাচ্চার ক্ষতি হতে পারে। খুব বেশি দরকার না হলে নিচে নামার কোনো প্রয়োজন নেই। বড় মায়ের রাগ দেখে মৃদু হাসে মেহের। ধীরে ধীরে বলে, কিছু হবে না বড় মা, আমি সাবধানে সিঁড়ি বেয়ে নেমেছি। তা তুমি কি করছো, দেখতে পাচ্ছিস না? আমার হবু নাতি নাতনির জন্য কাঁথা সেলাই করছি। মেহের এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইয়াসমিন খন্দকারের দিকে। মানুষগুলো কতটা খুশি নাতি নাতনি হবে বলে। মেহেরও তো খুশি হতে পারতো যদি তার আর সারা ভাইয়ের সম্পর্কটা আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হতো। আচ্ছা, সারা ভাই কি মন থেকে তার বাচ্চাটাকে মেনে নিয়েছে, নাকি বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নেওয়ার চেষ্টা করছে? মেহের, এই মেহের, বড় মায়ের ডাকে ভাবনা ছেড়ে বেরিয়ে আসে। ইয়াসমিন খন্দকারের দিকে তাকিয়ে বলে, কিছু বলছিলে বড় মা? হ্যাঁ। কোথায় ধ্যান দিয়ে বসেছিলি? এত বেলা হয়ে গেছে, নাস্তা করবি কখন? তুই এখানে বস, আমি তোর নাস্তা নিয়ে আসছি। বলেই সোফা ছেড়ে উঠে যান ইয়াসমিন খন্দকার। বিভিন্ন ফল, ডিম, দুধ একটা প্লেটে সাজিয়ে নিয়ে আসেন ইয়াসমিন খন্দকার। মেহেরের দিকে প্লেটটা বাড়িয়ে দিয়ে বলে, এগুলো খেয়ে নে। ডিম দুধ দেখে গা গুলিয়ে ওঠে মেহেরের। ডিম তার অপছন্দের একটি খাবার। দুধও খেতে ভালো লাগে না, কিন্তু এতটাও অপছন্দ করে না যতটা অপছন্দ ডিমকে করে। নাক মুখ কুচকে বলে, বড় মা এইসব কি এনেছো, আমি এসব খেতে পারবো না। মেহেরকে ধমকে ইয়াসমিন খন্দকার বললেন, কোনো কথা শুনবো না, এখান থেকে হেলদি খাবার খেতে হবে। আর শরীরে তো কিচ্ছু নেই, একদম হাড্ডি। ডিম দুধে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, তাই
এখন থেকে প্রতিবেলা এইগুলোই খাবি। ইয়াসমিন খন্দকারের কথা শুনে আঁতকে ওঠে মেহের। এইসব দেখেই তো বমি আসছে, খেলে না জানি কি হয়। কাঁদো কাঁদো স্বরে বলে, ফল আর দুধ খেয়ে নিচ্ছি বড় মা, তুমি প্লিজ ডিম খেতে জোর করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ডিম খেলে তো পুষ্টি হতো। এত পুষ্টির দরকার নেই, যতটুকু আছে এতেই চলবে, বলে খাওয়ার মনোনিবেশ করে মেহের। সন্ধ্যায় মেহেরকে পড়াতে এসেছে জাহিদ। কালকে মেহেরের অসুস্থতার কারণে পড়াতে আসেনি। জাহিদ এসে শুনেছে, রুম থেকে বের হয়ে গিয়ে স্টাডি রুমে গিয়ে যায় মেহের। মেহেরকে দেখেই হাসি মুখে জাহিদ বলে, এখন কি অবস্থা মেহের? আন্টি বলেছে আপনি নাকি অসুস্থ। মেহের ধিমি স্বরে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা তাহলে পড়া শুরু করা যাক। জি শুরু করেন। পড়া শেষ করে কিছুক্ষণ মেহেরের সাথে গল্প করে জাহিদ। কথায় কথায় জিজ্ঞেস করে, আচ্ছা মেহের, আপনার ফিউচার প্ল্যান কি? ইচ্ছে ছিল টিচার হওয়া, দেখা যাক বাকিটা আল্লাহ কি কপালে রেখেছে। বাহ খুব ভালো। তা আর কোনো প্ল্যান নেই? আর কি প্ল্যান করতে? আচ্ছা আপনি জীবনের সঙ্গী কেমন চান? জিহাদের এই প্রশ্নে অস্বস্তি বোধ করে মেহের। এটা আবার কেমন প্রশ্ন? জীবনসঙ্গী যেমন চেয়েছিল তেমনই তো পেয়েছিল, কিন্তু সারাপ ভাই তাকে সহ্য করতে পারে না, এটাই তো মূল সমস্যা। অফিস থেকে বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওপরে যাচ্ছিল সারাপ। জিহাদের এই প্রশ্ন শুনে মাথা গরম হয়ে যায়। ওপরে না গিয়ে গটগট করে নিচে নেমে স্টাডি রুমে প্রবেশ করে। জীবনসঙ্গী যেমন চেয়েছিল তেমনই পেয়েছে, তাই না রে মেহের? মেহেরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সারাফ। সারাফের গলা শুনে জমে যায় মেহের। না জানি সারাফ ভাই কি করে বসে। ধীরে ধীরে মাথা নাড়ায় মেহের, যার অর্থ হ্যাঁ। সারাফকে দেখে দাঁড়িয়ে যায় জাহিদ। জিজ্ঞাসা সূচক ভঙ্গিতে সারাফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনাকে তো ঠিক চিনলাম না। চেনেন নাই? কেন, আপনার ছাত্রী আমার পরিচয় দেয়নি? ঠিক আছে তাহলে আমার পরিচয় দিচ্ছি। আমি সারাফ ইয়াসির খন্দকার অ্যান্ড আপনার ছাত্রী এবং মেহের আফরোজের হাজবেন্ড। মেহের আফরোজ, মেহেরের হাজবেন্ড কথাটা শুনে মাথা ঘুরে ওঠে জাহিদের। মেহের বিবাহিত? সে তো ভেবেছিল মেহের অবিবাহিত। এত বড় ছ্যাঁকা খাইল, ছ্যা। সারাফের দিকে তাকিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, সরি ভাইয়া, আসলে আমি জানতাম না যে মেহের বিবাহিত। আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। তুমি তো এখন চলে যাবে নাকি? আই মিন আজকে পড়া তো শেষ নাকি? জি ভাইয়া, আমি তাহলে আসি। আরে দাঁড়াও, মিষ্টি খেয়ে যাও। মিষ্টি? কিসের মিষ্টি? এ এমা, তোমার ছাত্রী তোমাকে মিষ্টি খাওয়ায়নি? ভেরি ব্যাড। আমি বাবা হতে চলেছি, অর্থাৎ মেহের তোমার ছাত্রী প্রেগনেন্ট। একের পর এক ধাক্কা, ঠিক হজম হচ্ছে না জাহিদের। মেহের প্রেগনেন্ট? মেহেরকে দেখেই কত স্বপ্ন বুনে ফেলেছিল এসে, ইস, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেল। সারা মেহেরের দিকে তাকিয়ে বলে, কিরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা স্যারের জন্য মিষ্টি আন গিয়ে। স্যারকে মিষ্টি মুখ করাতে হবে না? সারাফের ব্যবহার দেখে হতবাক হয়ে গিয়েছে মেহের। সারাফ ভাইকে ঠিক বুঝে উঠতে পারে না মেহের। এই ভালো এই খারাপ, কখনো রাগী, কখনো গম্ভীর, কখনো বা ফানি। আশ্চর্য মানুষ উনি। মেহের মিষ্টি আনতে যেতে চাইলো, জাহিদ তড়িঘড়ি করে বলে, আমার ডায়াবেটিস আছে, তাই মিষ্টি আমি খাবো না। সারাফ মুচকি হাসি দিয়ে বলে, একদিন একটু মিষ্টি খেলে কিচ্ছু হবে না, যা মেহের গিয়ে মিষ্টি নিয়ে আয়। মেহের ধীর পায়ে স্টাডি রুম থেকে বেরিয়ে কিচেনে চলে যায় মিষ্টি আনতে। অনিচ্ছা সত্ত্বেও সারাফের জোড়াজড়িতে সারাফের জোড়াজড়িতে মিষ্টি খেতে হয় জাহিদকে। মিষ্টি খেয়ে তড়িঘড়ি করে খন্দকার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়।